আসসালামু আলাইকুম। অদ্ভুতুরের ৩২৯তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের মাঝে আরো একটি নতুন এপিসোড নিয়ে এবং নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। তো সেই ঘটনায় যাবার আগে আমি কিছুটা সময় স্পেন্ড করব আপনাদের কমেন্ট পড়ার জন্য। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আর সেই কমেন্টের মাঝে আমি বলেছিলাম যে একটা পড়ে ফেলবো। তো আগে চলে যাচ্ছি ইমেইলে। আমাকে ইমেইল করেছেন রফিক রায়হান এবং তিনি লিখেছেন তিনি নারায়ণগঞ্জে থাকেন আর তিনি অদ্ভুতুরে শোনেন তার ছাদে বসে। আর তাদের ছাদে একটি আম গাছ আছে এবং সেই আম গাছে বেশ কিছু আম ধরে আছে। তিনি সেই আমগুলো অফিস শেষে এসে কোটা দিয়ে পাড়েন। তো ওই সময়টায় তিনি অদ্ভুতুরে শোনেন। তো তিনি লিখেছেন, হ্যাঁ, শুনতে শুনতে এমন বোধ হয় তার মাঝে মাঝে তার মনে হয় যে আম গাছের ওই ভারী ডালপালার মাঝে কেউ বসে আছে। পাতাগুলো নাকি বেশ রহস্য সৃষ্টি করে এবং আসলেই নাকি মনে হয় যে কেউ একজন বসে আছে। আর তার এলাকাটা নাকি এমনি একটু হন্টেড। তো রফিক সাহেব লিখেছেন যে তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি যেন একদিন গিয়ে ঘুরে আসি। তো যাই হোক, হ্যাঁ রফিক সাহেব, আমি যদি কখনো নারায়ণগঞ্জে যাই আমি চেষ্টা করব আপনার বাসায় যেতে। আপনার এই ইমেল অ্যাড্রেসে আমি ইমেল করে চলে যাব এবং দেখে আসবো আপনার সেই আম গাছ যেখানে আপনার কাছে মনে হয় কেউ একজন ডালপালার মাঝে বসে আছে। আমার কাছে সেটা মনে হয় যে এটা আপনার আসলে দৃষ্টি বিভ্রম, কারণ আমরা কিন্তু আসলেই অবচেতন মন অনেক কিছু তৈরি করে ফেলি যখন আমরা এরকম কোনো এনভায়রনমেন্টে থাকি। আর অবশ্যই এরকম রাতের বেলা বা সন্ধ্যার পরে একা একা আম গাছে আম পাড়তে যাওয়াটা ঠিক না। আপনি চেষ্টা করবেন সাথে কাউকে রাখতে। যদি ভূতের ব্যাপার বলেন সেটাও একটা কথা, আর লৌকিক ব্যাখ্যা তো আছেই। মানুষের দুর্ঘটনা হতেই পারে, তো সেই কারণে সাবধানে থাকবেন। আচ্ছা, সাব্বির আহমেদ লিখেছেন, সাব্বির আহমেদ 29, আচ্ছা যাই হোক, ওনার আইডি এটা আসলে পড়তে গেলে একটু সমস্যা হয়ে যাবে। সাব্বির আহমেদ লিখেছেন তিনি সময় পেলেই চলে যান তাদের এলাকার দোকানে এবং রাতের বেলা সেখানে টুকিটাকি নাস্তা করে তিনি হেঁটে বাসায় আসেন এবং এই বাসায় আসার সময়টাই তিনি এনজয় করেন অদ্ভুতরে শুনতে শুনতে। বিশেষ করে তাদের বাসায় ফেরার পথে পুকুর এবং গাছপালা আছে বেশ পুরনো। সেখানে তার কাছে মনে হয় যে ওখানে কেউ ঘাপটি মেরে আছে। আচ্ছা যাই হোক, ঘাপটি মেরে থাকতেই পারে, মানুষও ঘাপটি মেরে থাকে অনেক সময়। সাবধান সাব্বির আহমেদ, হাঁটার সময় সাবধান। যাই হোক, সাব্বির আহমেদের এই মেলটা বেশ ভালো লেগেছে আমার কাছে। উনি লিখেছেন নবাবগঞ্জ থেকে এবং নবাবগঞ্জ থেকে কিন্তু আমাদের এরকম প্রায়ই মেসেজ এবং কমেন্ট আসে। আমি নিজে অতীতে অনেক ঘটনা পেয়েছি নবাবগঞ্জ থেকে, আপনাদেরকে বলেছি, এবং অনেক ঘটনা শেয়ার করা হয়েছে নবাবগঞ্জের। আমি একসময় প্রশ্ন করেছিলাম যে ওই এলাকায় কি ভূত প্রেতের মানে বিচরণ বেশি কিনা আমি জানি না, কারণ অনেকেই ঘটনা পাঠাতেন সেখান থেকে, নবাবগঞ্জ থেকে। যাই হোক, সাব্বির আহমেদ, ধন্যবাদ আপনাকে আমাদের কাছে ইমেল করার জন্য। তো এখন আমি চলে যাব মূল অনুষ্ঠানে, মূল ঘটনায়। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতটি শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম আপনাদের মাঝে অদ্ভুতুরের প্রথম ঘটনা নিয়ে। আর যেই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আবু নাসির। তিনি বর্তমানে সৌদি আরবের আল বাহাতে বসবাস করছেন এবং তিনি তার নিজের জীবনের একটি এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি আবু নাসিরের শেয়ার করা ঘটনায়। আবু নাসির সাহেব সৌদি আরবে গিয়েছিলেন প্রায় বছর 4 আগে। তার এক কাজিন তাকে নিয়ে গিয়েছিল। তিনি অনেক রিকোয়েস্ট করেছিলেন কাজিনকে দেশে আসার পর। তিনি কৃষি কাজ করতেন, তাদের পরিবার ছিল কৃষি নির্ভর পরিবার। তো তার মনে হয়েছিল যে আর একটু বেশি যদি ইনকাম করতে পারতেন ভালো হতো। তো তার কাজিনকে অনেক রিকোয়েস্ট করার পর তার কাজিন বলে আচ্ছা আমি চেষ্টা করব। তো কাজিন ওখানে গিয়ে চেষ্টা করেন এবং নিজেদের কোম্পানিতে একটা ভিসা ম্যানেজ করে নিয়ে আসেন তার জন্য। তো তিনি যাওয়ার পর তার কাজ হয় হচ্ছে একটা পেট্রোল পাম্পে, মানে একটা গ্যাস স্টেশনে। এই গ্যাস স্টেশনটা হাইওয়ের উপরে পড়ছে, বেশ একটু মানে রিমোট জায়গায়, যেখানে মানুষজন খুব কম চলাচল করে, হাইওয়ের গাড়ি এগুলোই থামে ওইখানে। তো ওইখানে যাওয়ার পরে আবু নাসির সাহেব দেখলেন যে ওইখানে আরও 3 জন বাঙালি ভাই কাজ করেন, কিন্তু তারা তার সাথে কেন জানি একটু অন্যরকম ব্যবহার করা শুরু করলেন। মানে উনি নতুন বলেই হয়তো ওনাকে দিয়ে বেশি পরিশ্রম করানো শুরু করলো, আর কেমন জানি একটু ব্যবহার আচারটা একটু অন্যরকম। তো এইটা দেখে ওনার মনে উনি হার্ট হতে লাগলেন, ওনার ভাল লাগতো না।
তো উনি ওনার কাজিনের সাথে কথা বলতেন যে আমি এখানে এরকমভাবে আসি, ভাল লাগে না, হ্যাঁ তুই পারলে আমার জন্য অন্য একটা ব্যবস্থা কর। তো কাজিন বলতেন যে আপনি একটু কষ্ট করে থাকেন, দেখি কি করা যায়, কারণ তাদের তো মালিক একজনই, যদি তার অন্য কোনো প্রতিষ্ঠান নিতে পারে মালিক তাকে। তো এরকমভাবে তাকে বুঝাইতো। আবুল নাসির সাহেব কাজ করতেন এবং মন দিয়ে, এবং তার দেখা যেত যে তার একটু কাজে সমস্যা হলেই অন্যরা তার সাথে একটু অন্যরকম আচরণ করতে আরও বেশি। তো এরকম কষ্ট করতেছিলেন তিনি। আর তিনি আসলেই তো কৃষি কাজ করা মানুষ, তিনি তো এগুলো আসলে করেননি এর আগে, তো এর জন্য একটু অন্যরকম লাগতো, বুঝতেও সমস্যা হইতো সব কিছু। তো এরকম অবস্থায় তা একদিন দেখলো যে হ্যাঁ তার ওই কাজিন আসছে এখানে, কাজিন আসছে একটা বিশাল মানে গাড়ি বহরের সাথে, মানে অনেকে যাচ্ছে সেখানে, তার কাজিন আসছে, দৌড় দিয়ে আসলো, গ্যাস স্টেশনে ঢুকলো, তার সাথে কথা বললো, বললো যে আমার মালিক দেখা করবে, চলো মালিকের কাছে নিয়ে যাব। তো তিনি তো একটু হলেন যে মালিক তার সাথে দেখা করবে, মানে তিনি দেখলো যে তার কাজিন তাকে নিয়ে গেল ওইখানে। তো যাওয়ার পর দেখলো যে বললো, আগের থেকে বললো যে দেখে সালাম দিতে। তো উনি সালাম দিলেন, দেখলেন যে ওখানে একজন আরব ভদ্রলোক বসে আছে, শেখ টাইপের। তো উনি তার গাড়িতে বসা, তো তাকে জিজ্ঞেস করলেন যে নাম কি, মানে আরবিতে জিজ্ঞেস করছেন। তো এটা উনি ইশারা দিয়ে এতটুকু শিখে ফেলছিলেন, তিনি বললেন এই নাম। ওনাকে দেখে মালিক মনে হয় সন্তুষ্ট হলেন, যিনি কফিল ছিলেন তিনি সন্তুষ্ট হলেন। তো এর মাঝেই ওনার কাজিন যে ছিল, আবু নাসির সাহেবের কাজিন, তিনি অনেক কিছু আরবিতে বুঝায় বললেন সে কফিলকে। তো কফিল বুঝে তাকে হাত দিয়ে বললো যে ঠিক আছে ঠিক আছে, এরকম কিছু বুঝায় বললো। তো তিনি তখন বুঝেন নাই, পরে বুঝছেন যে ঠিক আছে তাকে নিয়ে যেতে বলছে। তো বলে কফিলের গাড়ি চলে গেল। তারপর দেখলো আরও 2-3টা গাড়ি কফিলের গাড়িকে ফলো করে গেছে। তো তিনি তাকায় আছেন, তার কাজিন বলতেছে হয়েছে তো, আপনারা এখন নিয়ে যাবো এখান থেকে। বলে কোথায়? বলে আমাদের এই ফার্ম আছে সামনে, ওখানে চলে যাব আমরা। তো তিনি খুব অবাক হলেন, বলে যে হ্যাঁ আপনারা সব কিছু গুছান, আমি কথা বলতেছি আপনার এখানে এসে দোকানে কথা বলি। তো বলে তার কাজিন ভিতরে গেছে, যে ওখানকার যে বাঙালিরা কাজ করতো তাদের সাথে কথাবার্তা বলে, তো ওনাকে সুন্দর করে প্যাকেট ট্যাকেট করে ওই যে তাদের আরেকটা গাড়ি ছিল গাড়িতে করে নিয়ে গেল। তো ওই রাস্তা বেশ অন্যরকম, যেখানে যাচ্ছেন সেই জায়গায় দেখতেছেন যে দুই পাশে খোলা প্রান্তর এবং দূরে দূরে পাহাড়, এবং এই যে পুরো প্রান্তরটার মধ্যে দেখা যাচ্ছে নুড়ি পাথর আর বালির মতো, আবার এর মাঝে বেশ কিছু সবুজ সবুজ ঝোপ। তো যাই হোক, এর মাঝ দিয়ে চলছে তাদের গাড়ি, এবং চলতে চলতে এক সময় দেখলো এই সবুজের পরিমাণটা বাড়া শুরু করলো, বেশ অনেক জায়গায় সবুজ। এবং তাদের গাড়ি চলতে চলতে এমন একটা জায়গায় চলে আসলো অনেকক্ষণ পর, কয়েক ঘন্টা চলার পর। সেখানে যে দেখলো যে সে প্রথম দূর থেকে দেখতে পেলেন আবু নাসির সাহেব, যেখানে ক্ষেত, বিশাল ক্ষেত, গমের ক্ষেত, বিশাল বড় গমের ক্ষেত। তো দেখার পর তো তার কাছে অবাক লাগলো যে এইখানে এরকম সুন্দর গমের ক্ষেত। বলতেছে যে ওই কাজিনকে বলতেছে যে এরকম সুন্দর গমের ক্ষেত, বলতেছে যে হ্যাঁ, তুই আমার আগে আনোস না এখানে জায়গায়। আরে আপনারা তো আগে এখানে আমি কেমনে কাজে দিব, আগে তো আপনাকে ওই জায়গার জন্য আনছি, এখন আপনারা দেখি এখানে যদি কাজ করে ভালো কিছু করতে পারেন তাহলে হয়তো কফিল আপনারা রাখবে এখানে। তো আবু নাসির সাহেব খুশি হয়ে গেলেন, কারণ তিনি কৃষিকাজ ভালো জানেন। যাই হোক, সেই গাড়িতে করে চলতে চলতে এক সময় তাকে নিয়ে আসলো একটা ফার্মে। ফার্ম বলতে তাদের গাড়ি কিন্তু রাস্তা থেকে হঠাৎ করে বায়ে টার্ন নিয়ে নেমে গেছে, এবং এই জায়গাটাও কিন্তু একটা প্রান্তরের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো যেতে যেতে দেখতেছে ঝোপ এদিক ওদিক, তারপরে হঠাৎ করে শুরু হলো ফার্ম, মানে বোঝা গেল যে এখানে বেড়া শুরু হয়েছে এবং ফেন্স করা। সেই ফেন্সের মধ্যে এক জায়গায় দেখলো অনেকগুলো বকরি এখানে, এবং সে দেখলো 2-1 মানুষ সেই বকরির ওখানে আছে, এবং তারা মুখের মধ্যে কাপড় পেঁচা রাখছে ইসের জন্য, মানে এই ধুলা টুলার জন্য, আর গরম তো এখানে এই জন্য। তো ওরকম কাপড় পেঁচা রাখছিল, তারা আছে বকরির ওইখানে। এবং তারপর সামনে গিয়ে দেখলেন যে বেশ খানিকটা দূরে বেশ বড় ফেন্স দেওয়া, ওইখানে ফেন্সের ভেতরে অসংখ্য উট, এবং বড় বড় উট, বাচ্চা উট, এরকম এগুলা ভিতরে চড়তেছে। তো বুঝলে যে এটা একটা উটের খামার। আরও সামনে চলে গেল গাড়ি, ওখানে থামলো না, চলতে 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 দূরে যেয়ে দেখলো যে ওই এই উটের খামার ছাড়া আরো অনেক দূরে যাওয়ার পরে ওখানে বিশাল গম ক্ষেত। তো গম খেতে স্প্রিংকলার দিয়ে পানি চলতেছে, মানে এগুলো যে মাটির তল থেকে উঠায় পানিগুলো ছিটানো হয়। এগুলো খুব অ্যাডভান্স কৃষি কাজ, কারণ এখানে মানে উচ্চভূমি, মাটি উর্বর, কিন্তু পানির আবার আছে, লবণাক্ততা আছে, সমস্যা আছে, এর জন্য মানে খুব করে হিসাব করে করা হয়। তো যাই হোক, উনি দেখলেন যেরকম পানি ছিটাইতেছে, চাষ চলতেছে, এবং কিছু মানুষ এগুলা দেখতেছে, মনিটর করতেছে। তো আরও সামনে এগিয়ে যাওয়ার পর তাদের দেখলো যে ওখানে কয়েকটা মানে এরকম ট্রেলার ট্রাক আর কি, যেখানে মানুষ থাকে আর কি, ওগুলো ট্রেলার হোম। ওই ট্রেলার হোমগুলো রাখা, একটা, দুইটা, তিনটা, মানে পরপর 3টা রাখা আছে, বেশ গ্যাপ দিয়ে দেয় রাখা। তো ওইগুলোর একটার কাছে নিয়ে গেল, গিয়ে গাড়ি থামাই দিল তার, ওই যে তাদের যে গাড়িতে আসছে। তো তার কাজিন তাকে নিয়ে নেমে গেল গাড়ি থেকে, গাড়িটা সামনে চলে গেল আরও। তো তিনি বললেন যে এখানে আমি কোথায় আসছি রে, কী ব্যাপার, এখানে কই থাকবো কি,
তো এখানে হলো আপনার কাজ করবেন, প্রথমে তো আপনার এই ইসের সাথে দিতে পারতেছি না, এখানে আপনি আমার মালিকরে বলে আনছি যে আপনার এই মানে আপনি পশুপালনও ভালো জানেন, তো আপাতত এই বকরি ভেড়া এগুলার দেখাশোনা করেন, আর এর মাঝে এই যে উটের কাজগুলো শিখা যান, উটগুলারে কেমনে পালে কেমনে ই করে, আস্তে ধীরে আপনার এই যে এখানে দেখছেন এই গমের চাষ এগুলোর মধ্যে লাগাই দেবো, এগুলো করলে আপনি ভালো করতে পারবেন। আর এগুলো আসলে একটু অন্যরকম, এই গমের চাষটা আমাদের দেশের মতো না, হ্যাঁ এটা একটু অন্যরকম ভাবে করে, তো তো আস্তে ধীরে শিখবেন। এখন আমি এটা বলে আনছি আপনারা, আপনি এটাতেই ঢুকে যান দেখেন। আর আপনি ছাড়া এখানে আরেকজন বাঙালি আছে, বাঙালি ভাই, উনি আব্দুল মুতালেব ভাই, উনি এখানে থাকে। আর এছাড়া মিশরীয় আছে কিছু কিছু, এখানে সুদানের মানুষ আছে, তো এরা সবাই কাজ করে। তো এই মূলত এই যে এগুলো আপনি করবেন, যে আপনি আর আব্দুল মুতালেব ভাই যে পশু পাখির দেখাশোনা করবেন, আর ওই উটের দেখাশোনা মনে হয় একজন মিশরীয় করে, ও আবার অনেক ওই কাজেও চলে যায়। তো আপনি থাকেন এখানে, আসেন আপনারা পরিচয় করা দিই। তো এই বলে আবু নাসির সাহেবের কাজিন তাকে নিয়ে যায় ফার্মের ওইখানে, মানে যেখানে ওই যে পশু পাখি চড়তেছে ওখানে নিয়ে দেখে যে একজন মানুষ কাজ করতেছে, ডাক দেয় তাকে, জোরে জোরে ডাকে। তো উনি চলে আসেন, আসার পরে দেখা যায় ওই যে উনি হচ্ছেন বাঙালি আব্দুল মুতালিব সাহেব। তো তার সাথে পরিচয় করা দেন যে এই যে আমার এই কাজিন, ওনার যার কথা বলছিলাম, উনি আমার বড় ভাই হয় আবু নাসির। তো যাই হোক, ওনার দুজনে পরিচয় হয়, হওয়ার পর বলে যে চিন্তা করেন না, আমরা আছি তো, আমি আছি আর ওই যেখানে বিদেশিরা আছে, হ্যাঁ আপনি আমি, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওনাকে ওখানে স্যারেল করে দিয়ে যান ওনার কাজিন ওই দিন। তো ওখানে উনি ওই দিন প্রথম দিন আসলেন, এসে ওই একটু হাঁটাচলা করছে, দেখলেন ওই জায়গাটা ঘুরে ঘুরে, ভালোই লাগতেছে ওনার কাছে, কারণ এই যে উনি গ্যাস স্টেশনে ছিলেন ওই জায়গাটা একদমই নিরস ছিল। তো উনি মনে মনে শুকরিয়া আদায় করছেন, এর থেকে অনেক ভালো জায়গায় আসছি। তো যদিও এই পশু পাখি পালতে কেমন কষ্ট হবে তিনি জানেন না, কারণ তিনি আসলে আদতে পশু পাখি খুব বেশি পালেন নাই, তাদের বাড়িতে হয়তো গরু ছিল কয়েকটা, আর এই যে ছাগল টাগল ছিল দুই একটা এরকম, বাট এরকম অবস্থা ছিল না। তো যাই হোক, আর এই তো উট একদম নতুন প্রাণী, তো ওনার কাছে দেখেই জানি কেমন লাগতেছে। তো ওই যে দেখলো যে আব্দুল মোতালেব সাহেব তিনি মোটামুটি ভালোই এক্সপার্ট, এবং ওই যে আরেকজন মিশরীয় আছে সেও এগুলা মানে ভালোই দেখে। তো যাই হোক, এইভাবে ওই দিন চলে গেল তার কাজিন, আর আবু নাসির সাহেবের দিন কাটতে লাগলো এই ফার্মে। তো উনি মোটামুটি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলেন ওই জায়গায়, সন্ধ্যার পরে চুপচাপ বসে থাকেন যখন কাজ থাকে না, ওই সময় মানে সব পশু পাখিকে তিনি আর ওই আব্দুল মুতালেব সাহেব যে মোটামুটি ওই তাদের ওই ফেন্স আছে, ফেন্সের মধ্যে ঢুকাই দিয়ে তারা ওখানে লক করে চলে আসেন, এসে তাদের ওই যে টেলার হোম, তাদেরটাই হচ্ছে সবচেয়ে কাছে আর কি, ওই কারণ যেহেতু তাদের ওইখানে পশু পাখি দেখতে হয়। তো টেলার হোমে বসে দুজনে গল্প গুজব করেন, মানে তাদের ফ্রেশ হয়ে আর কি, দুজন গল্প গুজব করেন, আড্ডা দেন, এবং তার মতো তিনি মানে যা করেন বসে বসে মোবাইল ফোন টিপেন, যা যা করেন আর কি। ওখানে নেটওয়ার্ক আছে খুব অল্প বিস্তর, মানে নেটওয়ার্ক এত ভালো না, তারপর আছে। যাই হোক, এগুলো করেই তার দিন কেটে যায়, এবং সন্ধ্যার পর ওখানকার পরিবেশ একেবারে অন্যরকম হয়ে যায়। মরুভূমির মধ্যে তো দেখা যাচ্ছে কেমন একটা মানে পোকার ডাক, এই পোকার ডাকটা তিনি মিলাইতে পারেন না, তাদের নিজের বাড়ির যে ওখানে যে পোকামাকড় রাতের বেলা ডাকে সে মিলাইতে পারেন না, ডিফারেন্ট একটা পোকার ডাক। আর ওখানে গমের ক্ষেত যে, এবং ওই জন্যই আসলে এই চাষটা একটু ডিফারেন্ট, ওখানে ওই মানে অনেক কেয়ারফুল থাকতে হয় তাদের এই গম মেনটেন করার জন্য। তো আবু নাসির সাহেবের রাতের বেলা 8টা-9টার পর আর ভাল লাগে না, তিনি মানে ওই ছোট্ট তাদের যে থাকার জায়গাটা যে ট্রেলার হোম, ওইটা খুব ছোট, তো ওইখানে থাকতে থাকতে তিনি বোর্ড হয়ে যান, তিনি রাতের বেলা বের হয়ে যান হেঁটে হেঁটে, একদম হাঁটতে হাঁটতে চলে যান এই মাথায় সেই যে গম ক্ষেতের ওই পাশে। তার কাছে অন্যরকম লাগে, দূরে পাহাড়গুলো দেখা যায় তো, তবে ভীতিকর। তিনি বলছেন যে ওখানে ভীতিকর লাগে, কারণ দেখা যাচ্ছে যে এরকম খোলা জায়গায় ক্ষেতের পাশ দিকে একেবারে একটু জায়গা ঘুরে গিয়ে দেখা যাচ্ছে 3টা পাহাড় উঠছে, এরকম মানে অন্যরকম লাগে, কেমন জানি মানে গা শিরশিরানি একটা ভাব চলে আসে। আর রাতের বেলা ওই যে যারা ওখানে আছে মিশরীয় বা ওরা অতটা এখানে জাগে না, ওরা ঘুমায় যায়, ওই সময় ক্লান্ত হয়ে যায়, তো খেতে খামারে কাজ করে ওরা ঘুমায় যায়, ওরা থাকে না। তো তিনি হেঁটে হেঁটে যখন যান তখন দেখেন যে ওদের টেলারের ওইখানে হালকা একটা বাতি জ্বলতেছে ভিতরে, বুঝতেছে যে তারা ঘুমাচ্ছে। তা আবু নাসির সাহেবের আবার রাত জাগার অভ্যাস ছিল, তো তিনি হাঁটতে হাঁটতে যান। তো এইসব একটু ভয় কম পান, কারণ তিনিও যেখান থেকে আসছে ওইটাও অনেকটা পাহাড়ি এলাকা, তো তিনি ওই জন্য তার সাহসটা একটু বেশি। তো হেঁটে তিনি ওই যে সেই গম ক্ষেত পার হয়ে দিকে যান, এই আকাশের দিকে তাকায় থাকেন, তার কাছে অন্যরকম লাগে। তিনি হেঁটে হেঁটে আবার আসেন, এসে নিজেদের যে ঘরটা বা নিজেদের ট্রেলারটা পার হয়ে আরও সামনে চলে যান। তো গিয়ে তখনই তার মানে প্রথম তার সামনে পড়ে হচ্ছে উটের খামারটা। কেমন যেন লাগে এই প্রাণীগুলাকে তার কাছে, মানে এটা তিনি তো দেশে ওইভাবে দেখেন নাই, দেশে দেখছেন মানুষ কোরবানির জন্য আনে সেই উটগুলা একরকম, আর এইটা আরেক রকমের উট। মানে ওগুলা কিন্তু আসতো মানে পাশের দেশ থেকে আসতো, বাংলাদেশে যেগুলো আসতো, আর এই উটগুলো আরও বড় বড় আর একটু অন্যরকম।
তাকে কিন্তু বলছে ওখানে আব্দুল মোতালেব সাহেব যে এই উট কিন্তু কামড় দিয়ে দেয়, সাবধান। হ্যাঁ, আর উট অনেক অনেক ধূর্ত, অনেক চালাক। এইখানে খুব একটা উটের ফার্মে রাতের বেলা ওইখান থেকে আশেপাশে দিয়ে ঘোরাঘুরি কম করবা। তো তিনি জিজ্ঞেস করছিলেন যে কেন, বলে আছে, কারণ আছে, ওখানে যেও না বেশি, উটের ইসে যাও না, বকরির ফার্মেও যাও না, এখানে যাওয়ার দরকার নেই, চুপচাপ ওদিক দিয়ে হাঁটা চলা করো না খুব একটা, রাতের বেলা কোনো সমস্যা নিলে যেও না। তাই বলছিল তাকে আব্দুল মোতালেব সাহেব। হয়তো তিনি ওই কথার খুব একটা ধারেন না, তাকে আসলে শিখতে হবে, বুঝতে হবে, তিনি আরও বোঝার চেষ্টা করেন এই পশুগুলোর নেচারগুলো কেমন। তিনি হাঁটতে হাঁটতে চলে যান ফেন্সের কাছে, যে দেখেন যে উটগুলা কেমন, তাকে দেখেই শব্দ করে একটা, কেমন জানি শব্দ করে, এবং এইটা তার মাথায় আছে যে তাকে বলছে কামড় দিয়ে দেয় উঠ, এর জন্য তিনি একটু কেয়ারফুল থাকেন, তিনি ফেন্সের মধ্যে ঢুকেন না। তো হেঁটে হেঁটে যান, আবার বকরির ফার্মের ওখান দিয়ে হোটেন, তার কাছে কেমন জানি একটা অন্যরকম এনভায়রনমেন্ট লাগে। তো যাই হোক, এরকমভাবে তার দিন চলে যাচ্ছিল। তো একদিন রাতে তিনি দেশে কথা বলতেছেন, ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন সামনে। তো যেতে যেতে তিনি আসলে তাদের যে উটের যে খোয়ার বা উটের ফার্ম সেটাও পার হয়ে গেছেন, তার যে বকরির ফার্ম সেটাও পার হয়ে গেছেন। তো এখানে যেহেতু দরজা নাই, মানে ঢোকার জন্য কোনো এন্ট্রেন্স আলাদা কোনো দরজা কিছু নাই, ওই যে মানে রাস্তা আর কি, ডার্ট রোড, সেটার উপর দিয়েই উনি হাঁটতে হাঁটতে আরো সামনে যাচ্ছেন আর কথা বলতেছেন। তো বেশ খানিকক্ষণ তিনি হেঁটে সামনে চলে আসছেন। হঠাৎ করে তার কাছে মনে হলো যে তিনি যে কথা বলতেছিলেন দেশে, তার ফোনের মধ্যে মনে হলো একটা নয়েসের মতো, মানে কেমন জানি মনে হলো যে কতগুলো বাচ্চা যদি কথা বলে ওঠে কেউ কেউ কুকুর কুকুর করে, কেমন যেন একটা স্ট্যাটিক নয়েসের মতো সেরকম একটা শব্দ। তো তিনি অবাক হলেন যে ফোনের মধ্যে কে কথা বলে, এরকম হইলো কেন শব্দ। অনেক সময় দেখা যায় না ওই যে টেলিভিশন বা রেডিওতে স্ট্যাটিক প্রবলেম হয় সেরকম। তো তিনি দেশে বলতেছেন হ্যালো হ্যালো, কি মানে সব ঠিক আছে নাকি আর কি, তার ভাষায় বলতেছেন তিনি, সব ঠিক আছে না, কিসের শব্দ। তো দেখতেছে ওই পাশ থেকেও মানে হয়ে যাচ্ছে, মানে স্ক্র্যাম্বলড হয়ে যাচ্ছে ভয়েস, মানে এলোমেলো হয়ে যাইতেছে, কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। তো তিনি লাইনটা কেটে দিলেন। তো লাইনটা কাটার পরে তার ফোন দেখা গেল যে হ্যাং হয়ে গেল, মানে ফোন আরই নড়তেছে না এখান থেকে। তার অনেকক্ষণ ধরে লাইট নিভে থাকলো, তিনি অনেকবার চেষ্টা করলেন, দেখলেন যে একসময় টাস করে ফোনটা বন্ধ হয়ে গেল। তো তিনি এখানে সুইচ টিপে আবার অন দেওয়ার চেষ্টা করতেছেন, তো সুইচ টিপে ধরছেন, ফোন অন হচ্ছে না, মানে একটু আলো জ্বলে আবার নিভে যাচ্ছে। তো তার মানে তিনি মনে করলেন ব্যাটারি হয়ে গেছে, কোনো কারণে ব্যাটারি শেষ হয়ে গেছে, চার্জ দিতে হবে ফোনে। তো তিনি অবাক হলেন যে এই শব্দটা কি পাইলেন ফোনের মধ্যে, মনে হলে কেমন খিচখিচ করে কতগুলা বাচ্চা কাচ্চারা কথা বলে গেলে যেরকম সেরকম। হঠাৎ করে তিনি ফোন বন্ধ অবস্থায় তিনি শব্দ পেলেন, এরকম কিচকিচ শব্দ। তখন তিনি চিন্তা করছেন, আরে আমি তো এই মূল ফার্মের থেকে অনেক দূরে চলে আসছি। পিছনে তাকায় দেখলেন যে তাদের এই যে ওই বকরির ফার্মের যে বেড়া দেখা যাইতেছে অনেক দূরে তিনি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছেন। তার সোজা যে ডান দিকে এরকম একটা রাস্তা চলে গেছে, রাস্তা মানে কি ডার্ট রোড, এবং সেটা সোজা চলে গেলে দেখলেন যে পুরা ওই জায়গাটা অনেকটা প্রান্তরের মতো, এবং সেইখানে দূরে পাহাড় দেখা যাইতেছে, ঝোপঝাড়, বিভিন্ন ঝোপঝাড়। আর বাঁ দিকে চলে গেলে ওদিকে আরেকটা এরকম চিকন রাস্তা গেছে, ওই পাশে যে ঝোপঝাড়, ওখানে কিছু নাই, আর সোজা রাস্তাটা গেছে, এটা দিয়ে মনে হয় মূল রাস্তায় ওঠা যায়। তো তিনি তো আসছিলেন গাড়িতে করে, তিনি তো এখান থেকে আর বেরোন নাই, তার আসলে খেয়ালও নাই। তো তার কাছে মনে হলো যে ওই শব্দটা, ওই যে এরকম কিচকিচ বাচ্চাদের মতো শব্দ, কেউ কতগুলো বাচ্চা যদি কথা বলে খিলখিল করে হাসে দৌড়ায় সেরকম শব্দ মনে হলো, যে তিনি যেদিকে তাকায় আছেন তার উল্টা দিক দিয়ে গেল এরকম শব্দ। তো এবার তার একটু ভয় লাগলো, তিনি তাড়াতাড়ি ঘুরে হাঁটা দিলেন। তিনি বুঝতেছেন তিনি অনেক দূরে চলে আসছেন। তো তিনি যাচ্ছেন সামনে, তার কাছে মনে হচ্ছে তার পিছনে কতগুলো বাচ্চা খিলখিল করে হেসে হেসে দৌড়ায় দাঁড়াচ্ছে, এরকম মানে হাসতেছে বা তাকে ফলো করতেছে। তিনি ফট করে পিছনে তাকান, দেখেন কেউ নাই, ওই পাশে ঝোপঝাড়গুলো দেখা যাচ্ছে। তো তার কাছে মনে হলো এই ঝোপঝাড়ের মধ্যে কি বাচ্চারা লুকায় নাকি, এখানে কোনো মানে আসে নাকি। তিনি শুনছেন যে এইসব জায়গায় অনেক জায়গায় বেদুইনরা থাকে, এটা তার মাথায় আসে মানুষের কাছ থেকে যে বেদুইনরা থাকে এখানে, তো তাদের বাচ্চারা এত রাত্রে কি করবে। তখন প্রায় 12টা বেজে গেছে এরকম রাত। তো তিনি তাড়াতাড়ি হাঁটা শুরু করলেন, একটু ভয় লাগছে তার কাছে, কারণ তিনি মরুভূমির অনেক ঘটনাও শুনছেন, ওইখানে মানে উল্টাপাল্টা জিনিস আছে। আব্দুল মোতালেব সাহেবই তারে বলছে যে তুমি রাত্রেবেলায় হাঁটাহাঁটি করে ঠিক নাই, সেই এগুলো বলছে। তো তিনি হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি, মানে এই শব্দটা শুনতেছেন তিনি, কিন্তু পিছনে তার মানে কন্টিনিউয়াসলি মনে হচ্ছে একটু পরপর খিলখিল করে বাচ্চারা হাসতেছে আর দৌড়াইতেছে তার পিছনে। তো তিনি তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে আসলেন, এবং তিনি যখন ওই যে উটের যে খোয়ারটা পার হইতেছেন
তখন মনে হলো বাচ্চাগুলা খিলখিল খিলখিল করে হেসে মানে কি মানে একটা শব্দ করে দৌড় দিল তার পিছন থেকে। তিনি একদম কেঁপে উঠলেন, কেঁপে উঠে তার সারা শরীরে সব ভ্রম দাঁড়ায় গেছে। তিনি ফট করে তাকায় দেখেন যে পিছনে কেউ নাই। তো তিনি শব্দ পেলেন যে উটগুলা মনে হলো শব্দ করে উঠলো, উটগুলার শব্দ করে উঠলো, কেমন করে ডেকে উঠলো, এবং মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেল ভিতরে। এবং মনে হলো যে কতগুলো বাচ্চা যদি ওই উটের খোয়াড়ে ঢুকে পড়ে দৌড়ায় সেরকম। তো তিনি একটু অবাক হইলেন, কিরে এটা ঘটনা কি, এটা কে ঢুকছে? তো তার সাহস ছিল না ওখানে যাওয়ার। তিনি তাড়াতাড়ি হেঁটে গেলেন, হেঁটে যে তার ঘর চলে গেলেন, তার যে ট্রেলার হোম তাদের যে ওখানে চলে গেলেন। গিয়ে তিনি তাড়াতাড়ি দরজাটা মোচড়ায়, উনি তালা মারেন নাই, খুলে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে তাড়াতাড়ি যে মানে ওনার ভয় লেগে গেছে, ওনাটা কাঁপুনি লেগে গেছে এরকম। আর বাইরে ওই দিন দেখতেন বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে, রাতের বেলা ওটা ঠান্ডা হয়ে যায়। তো তিনি তাড়াতাড়ি যে তার বিছনায় শুয়ে পড়লেন। তো বিছনায় শুয়েও বেশ ঠান্ডা লাগতেছিল, তিনি তাড়াতাড়ি চাদর টেনে নিলেন। তো তারপর তিনি চুপচাপ শুয়ে আছেন, ঘুম আসতেছে না। তো তাকায় আছেন তিনি তার বিছানাটা যেখানে, তার সোজাসুজি পায়ের কাছেই হাতের ডানে একটা জানালা আছে। ওই জানালার উপর ব্লাইন্ড দেওয়াতে কি হচ্ছে যে বাইরের যে আলোটা, মানে আকাশের যে আলোটা, সেটা হালকা করে এসে নিচে একটা টেবিল আছে, টেবিলের উপর পড়তেছে। তার কাছে কেমন জানি লাগতেছে, মানে মানে ঘুম আসতেছে না, ওদিকে তাকাই আছেন তিনি। একটু পর তিনি শুনলেন মানে তাদের যে এই ট্রেলার হোমটা, এটার পাশ দিয়ে মনে হচ্ছে কতগুলো বাচ্চা দৌড়াচ্ছে, এবং বাচ্চাদের যে শব্দ সেটা পাচ্ছেন তিনি। এক সময় তিনি খেয়াল করলেন যে তার যে জানলাটা, ওই যে টেবিলের ওখানে, ওই জানলার সামনে মনে হলো কারো একটা ছায়া, মানে কোনো একটা ছায়া পড়ছে, এবং ছায়াটা মানুষের মতো, মানে মানুষ যদি তাকায় কোনো জানলা দিয়ে যেরকম লাগবে সেরকম। তিনি বেশ ভয় পেলেন। তিনি চিন্তা করলেন কে এখান থেকে এরকম উকি দিবে, এই জায়গায় তো আসলে চোর টোর আসার কথা না, আর এরকম এসে মানে তাদের ট্রেলারে উকি দিবে এরকম তো হওয়ার কথা না। তো এই বাচ্চারা কারা, এই বাচ্চার মতো যে শব্দ করতেছে, কথা বলতেছে, এরকম আর কারা? আর তিনি যে এখানে আসেন একদিন ধরে, তিনি কিন্তু দেখছেন যে পাশের যে ট্রেলারে থাকে যারা ওই যে মিশরীয় আর ওই সুদানের মানুষ যারা আছে, তারা কিন্তু এই টাইপের না, মানে এরকম কিউরিয়াস না, কারো বাসা উকি টুকি দিবে এরকম না, এবং নিজেদের ওখানে দিনের বেলা কথা হয় দেখলে টুকিটাকি যা পারেন ওইভাবে। তো এরা তো না, এভাবে করে কেউ কি দিতেছে জানলার ওইখানে। তো তিনি ভয় একদম হয়ে গেলেন। এরপর তিনি শুনলেন যে বাইরে মনে হলো হুল্লোড় শুরু করলো, মানে বাচ্চাদের মতো হুল্লোড়, মানে বাচ্চারা যেরকম আনন্দ উল্লাস করে সেরকম। তো প্রচণ্ড ভয় পেয়েছেন আসলে। এই সময় তিনি শুনলেন ওই পাশ থেকে তার একই রুমেই তো ওই পাশে ঘুমায় আব্দুল মোতালেব সাহেব। তিনি ভারী গলায় বলতেছে, আবু নাসির। তা আবু নাসির একটু চমকায় উঠলেন, চমকা উঠে বললেন, জি জি ভাই। বলে, আপনি আজকে কোথায় গেছিলেন হাইটা? তো বলছে, আমি গেছিলাম তো ওই দিক দিয়ে হাইটা ভাই, আমি আসলে রাস্তা মানে ভুলেই গেছিলাম, ফার্মের বাইরে চলে গেছিলাম হাইটা। তো ফার্মের বাইরে গেছিলেন, ভেজাল তো নিয়ে আসছেন সাথে। মানে শুনতেছেন না, ভেজাল নিয়ে আসছেন যে? আপনারা মানা করলাম কতদিন রাত্রেবেলা বেশি হাঁটাহাঁটি করেন না, বাইরে যান না, দেখেন আমি যাই। এটা বলতেছে, তখনই থুম করে শব্দ হলো তাদের দরজার মধ্যে, তাদের যে ফ্রন্টের দরজাটা থুম করে উঠলো। দরজাটা কিন্তু স্টিলের, এটার মধ্যে মনে হলো গায়ের জোরে কেউ মারছে, ধুম করে, মানে লাফ দিয়ে উঠছে আবু নাসির সাহেব। আর আব্দুল মোতালেব সাহেব বলতেছেন, চুপ করে থাকেন, দোয়া পড়েন, জোরে জোরে দোয়া পড়েন, আয়াতুল কুরসি পড়েন। তো যাই হোক, দোয়া পড়া শুরু করলো। আবু নাসির সাহেবও দোয়া পড়তেছে, আর জোরে জোরে দোয়া পড়তেছে। আব্দুল মোতালেব সাহেব জোরে জোরে দোয়া পড়তেছে। এই যে যখন দোয়া পড়তেছে জোরে জোরে আব্দুল মোতালেব সাহেব, মনে হলো বাইরে কেমন জানি একটা কণ্ঠ, মানে খুব মানে পেঁচানো নাকি টাইপের, এই কণ্ঠটা স্বাভাবিক না। মনে হলো আরবিতে গালাগালি করতে করতে চলে গেল সামনে দিয়ে, অ্যাজ ইফ কারো বাসায় যদি কেউ আসে না, ওই যে অনেককে মানুষকে বিরক্ত করে, লাস্টে না পেলে দরজার মধ্যে লাথি গুতা মেরে গালি দিয়ে চলে যায়, ওরকমভাবে কারাদিন চলে গেল এখান থেকে। তো অনেকক্ষণ তারপরও দোয়া পড়তেছিল আব্দুল মোতালেব সাহেব, এবং বললো যে, আবু নাসির সাহেব, রাত্রেবেলা এরকম ঘুরেন না, আপনারা মানা করছি, ঘুরেন না, আর ওই উটের খামারের কাছে যায়েন না, রাত্রেবেলা তো ভুল না। বলে, কেন? ওইখানে শয়তান থাকে, মনে যায় না। তো যখন বলছে ওখানে শয়তান থাকে, তখন আবু নাসির সাহেবের একটু গায়ের রোম টোম দাঁড়ায় গেছে, খুব ভয় পাইছে। বলছে যে, এই যে শব্দ পাইতেছিলেন কিসের, বুঝতে পারছেন? বলে, কি? বলে, জিনে এসে বিরক্ত করে গেছে। এটা বলার সাথে সাথেই আবার তাদের ছাদের মধ্যে একটা ত্রিম করে একটা কিছু পড়লো ভারী, মানে পুরা কেঁপে উঠছে তাদের ইটা। তো ভয় পেয়েছে, আবার দোয়া পড়লো। আব্দুল মালিক সাহেব জোরে জোরে দোয়া পড়লো, বললো, ঘুমান, আজকে রাত্রে আর করেন না, গা বন্ধ করে ঘুমান। যাই হোক, দুজনে দোয়া পড়ে ঘুমাইলো। এবং এক পর্যায়ে ঘুম আসে না এক সময় আসলো আবু নাসির সাহেবের।
তো পরদিন সব ফজরের পরে ঘুম ভাঙছে, তাড়াতাড়ি উঠে যে নামাজ কালাম পড়লো, নামাজ কালাম পড়ে আব্দুল মোতালেব সাহেবরে বলতেছে যে ভাই কি ব্যাপার, কি বলতেছিলেন রাত্রে? যা বলছে শুনছেন, এগুলো নিয়ে এখন আর এখানে বেশি আলাপ করেন না, জায়গা ভালো না এই সেই, আর এইখানে রাত্রেবেলা আর হাইটেন না খুব একটা, এরকম ঠিক না। তো যাই হোক, তো ওই দিন দিনের বেলা তারা এটা ওইটা করলো। আবু নাসির সাহেবের একটু ভয় লাগতেছিল ওই দিন, এবং ওই দিন কি জানি আলাপ করলো, যে মিশরীয় যে লোকটা ছিল সে আব্দুল মোতালেব সাহেবের সাথে কি আলাপ করছে, মানে তারাও কোনো শব্দ পাইছে এখানে, মানে তাদের এখানেও কোনো শব্দ হয়েছে। তো এরপর দিন থেকে হলো কি মাঝে মাঝেই মানে দু একদিন গ্যাপেই শব্দ পাইতো, এই আবু নাসির সাহেব শব্দ পাইতো, মনে হইতো তাদের এই ট্রেলার হোমের সামনে যে রাস্তা আছে ওইটা দিয়ে এরকম বাচ্চারা যাইতেছে হাসি খুশিভাবে, মানে কি বলতে হ্যাঁ হাসি করতেছে এরকম। হঠাৎ আবার ঢিল এসে পড়তো তাদের ট্রেলার হোমে। তো আবু নাসির সাহেব এই কথাগুলো বলতো আব্দুল মোতালিব সাহেবরে, ও ডাকলে রাতের বেলা ডাকলে শুনতোই না তিনি। তো তাকে পরে বলতো যে রাত্রেবেলা আমি শব্দ পান না এসেই, তো বলতো জিন্নাত, বলছি তো এগুলো জিন্নাত, খবরদার ঘুইলা কিন্তু দেখতে যায় না কিছু না। কিন্তু আবু নাসির সাহেবের কেন জানি মনে হয়েছে যে এগুলো আসলে কোনো মানুষ, মানে হঠাৎ এরকম কয়েকদিন শোনার পর তার কাছে মনে হয়েছে এগুলো মানুষ, এই মরুভূমির আশেপাশে কোনো বেদুইনরা থাকে, এরা রাত্রেবেলা, আর তিনি অনেকের কাছে শুনছেন যে বেদুইনের যে বাচ্চারা থাকে তারা একটু দুষ্ট হয়, তারা নাকি মানুষকে মানে বিরক্ত করে, ইট মারে ঢেল মারে, এগুলো তিনি শুনছেন। তো তিনি এগুলো শোনার পর তিনি মনে করছেন যে এগুলো এরাই কেউ খামাখাই মানে ওনারে ভয় দেখায় আব্দুল মোতালেব সাহেব। তো তিনি আবার এরকম কয়েকদিন যাওয়ার পরে তিনি আবার বেরোনো শুরু করলেন, এই বাইরে হেঁটে বেরোন, এদিক যান, তবে একটু ভয় থাকেন। তিনি একটা লাঠি নিয়ে যান, ওখান থেকে বেরোনোর সময় একটা লাঠি ম্যানেজ করছেন, লাঠি নিয়ে তিনি যান যে ওই যে গম ক্ষেতের ওখানে যান, ঘুরে আসেন। আবার তাদের এই যে পার্কটা ছাড়া একটু সামনে যে ওই পর্যন্ত যান না, যেহেতু তাকে ওই যে খামার সম্বন্ধে ভয় দেখাইছে পর্যন্ত যান না। তো একদিন তিনি এরকম হেঁটে আসতেছেন রাতের বেলা, তার ভয় মোটামুটি কেটে গেছে, এর মধ্যে তিনি আর ওগুলা ওই বাচ্চাদের শব্দ খুব একটা পান নাই। তো ওই দিন বেশ ঝড়ো বাতাস ছাড়ছেন, বাতাসটা তার কাছে ভালো লাগতেছে, মানে দেশে অনেক সময় কালবৈশাখী আসলে যেরকম লাগতো ওইরকম তার কাছে মজা লাগতেছে। তো তিনি আর ঢুকতেছেন না ঘরে, তিনি হেঁটে ওই গম ক্ষেতের ওখান থেকে সামনে চলে আসছেন, দেখতেছেন যে বাতাসে বালি উড়াই নিয়ে যেতেছে এদিকে, এবং এই বালি যে উড়ে যেতেছে বালির একটা শব্দ হইতেছে সমস্যা। আর তারপর দেখলেন এই বালির সাথে অনেকগুলা ঘোড়া এবং কালচে ঘোড়া সব দৌড় দিয়ে তাদের যে উটের খামার ওদিকে যেতেছে। তো তিনি অবাক হয়ে গেলেন, আরে এই ঘোড়া কোত্থেকে আসছে, খামারে কই যেতেছে। তিনি চিন্তা করলেন এই রাত্রেবেলা তিনি আব্দুল মোতালেব সাহেবরে ডাকবেন কিনা চিন্তা করতেছেন। তারপর তিনি নিজেই চিন্তা করলেন আমি সামনে যাই, কি ব্যাপার। ওইসব মানে ভয় তার মাথার থেকে চলে গেছে, তার মাথায় আসতেছে ঘোড়াগুলো কোত্থেকে আসছে, অনেকগুলা ঘোড়া দৌড় দিয়ে তাদের এই যে উটের খামারে ওইখানে ঢুকছে। তো তিনি দৌড় দিয়ে সামনে গেলেন, সামনে যেয়ে দেখলেন যে ঘোড়াগুলা খামারের মধ্যে ঢুকে গেল ওই দরজা ঠেলে, ওখানে তাদের যে খামারে দরজা ওটা ঠেলে ঢুকে গেল। তিনি মনে হারি এই দরজা কি কেউ লাগায় নাই, মানে ফেন্সের মধ্যে একটা দরজা থাকে ওইটারে শিকল দিয়ে পেঁচায় দেয়। ও দেখলেন যে ওইটার মধ্যে ঢুকে গেল এই উটের খামারের মধ্যে। আশপাশ থেকে বাতাস বইতেছে, চরমভাবে বাতাস বইতেছে, মানে ধুলা উড়াই নিয়ে যাচ্ছে একপাশে, আর এই যে ঝোপঝাড়গুলা এগুলো বাতাসে কাত হয়ে যেতেছে। তো এর মাঝে তিনি ঠিকমতো দেখতেও পারতেছেন না, তিনি বুঝলেন যে ঘোড়াগুলো এখানে ঢুকছে সবগুলা। তো তিনি কি মনে করে চিন্তা করলেন যে একবার দেখি মানে এই ঘোড়াগুলা কিসের, ওখানে কোত্থেকে আসছে, কোন অন্য কোনো ফার্মতে চলে আসছে নাকি, ঘোড়ার ফার্ম আছে নাকি আশেপাশে। এই চিন্তা করে তিনি দৌড় দিয়ে গেলেন ফেন্সের কাছে, উটের ফার্মের ফেন্সের কাছে, যে তিনি দেখতেছেন উটগুলো শব্দ করতেছে কেমন জানি, এবং এক কোণার মধ্যে মনে হইতেছে কতগুলা ঘোড়া দাঁড়ায় আছে, এবং এগুলো কালো রঙের, এবং আকাশে বজ্রপাত চমকাইল, এবং আকাশের বজ্রপাতের যে নীল আলোয় সেদিন দেখতেছেন কালো কুচকুচে কতগুলো ঘোড়া দাঁড়ায় আছে উটগুলার আশেপাশে। উটগুলা এদিক ওদিক সরে গেছে এবং কেমন জানি একটা ডাকতেছে, মনে হচ্ছে ভেঙে চলে যাবে ওইখান থেকে। এর মধ্যে তিনি শব্দ পেলেন, একটা বাচ্চা শব্দ করে কাঁদতেছে জোরে। তিনি বললেন আরে বাচ্চা শব্দ করে কাঁদতেছে মানে। তখন তিনি আরেকটু ভিতরে ঢুকলেন, 2 পা ঢুকে দেখতেছেন একটা বাচ্চা বসে আছে, তার গায়ের মধ্যে একটা আলখাল্লার মতো এরকম পরা, সে কাঁদতেছে মুখটা ঢেকে, খুব ভয় পেয়ে যেভাবে কাঁদে কোনো বাচ্চা সেরকম। তিনি অবাক হয়ে গেলেন যে এই বাচ্চা এখানে আসছে কেমনে, এই ঝড়ের মধ্যে এই বাচ্চা। তার মাথার মধ্যে আসলে সেন্সে আসছে যে কোনো একটা বাচ্চা হয়তো পথ হারায় এখানে আসছে, মানে কিশোর আর কি, ওখানে কাঁদতেছে ভয়ে। তো তিনি তাড়াতাড়ি সামনে গেছেন, যে তিনি ওই ভাঙা আরবিতে বলতেছেন কি হয়েছে।
তো বাচ্চাটা তার এই মানে কি হয়েছে শুনে মনে হলো যে সে আরো মানে হয়ে গেছে বা আরো আবেগ আপ্লুত হয়েছে, সে আরো কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে। তো তিনি একদম কাছে চলে আসলেন, কাছে এসে বাচ্চাটার পিঠে হাত দিয়েছেন। তিনি পিঠে হাত দিয়ে বলতেছেন যে অসুবিধা নাই, আসো তোমাকে নিয়ে যাই, তুমি কোথায়, তুমি কি হারায় গেছো, এরকম বলতেছে, মানে যতটুকু তিনি পারেন ভাঙা ভাঙা আরবিতে। এই সময় দেখলেন যে বাচ্চাটা হঠাৎ করে মুখ তুললো। তো বাচ্চাটার মুখটা দেখে তিনি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলেন। দেখলেন যে মানুষের মতোই চেহারা, কিন্তু চোখ দুটা জ্বলতেছে, চোখ দুটা জল করে জ্বলতেছে। তারপর ফিক করে হেসে দিল তাকে দেখে। ফিক করে হেসে সে আলখাল্লা ছেড়ে উঠে দাঁড়াইলো। তিনি দেখলেন তো বাচ্চা না, এটা লম্বা একটা মানুষ এরকম, এবং মানে মানে হাইট হবে 8 ফিটের উপরে, এরকম বড় একটা আলখাল্লা শরীর থেকে এরকম ঝুলতেছে এবং তাকে দেখে এরকম হাসতেছে। তিনি তাকায় দেখলেন যে হাতের যে আঙুলগুলো এগুলো লম্বা লম্বা চোখা চোখা, এবং মুখ ভর্তি এরকম দাঁত, হা করছে যে মুখ ভর্তি দাঁত। তার দিকে তাকায় 2 হাত বাড়ায় প্রচন্ড একটা তীক্ষ্ণ চিৎকার করে উঠলো। আবু নাসের সাহেব ভয় একদম মানে একদম পিছায় গেছেন 2 পা। এর মধ্যে তিনি শুনলেন যে প্রচন্ড হাসির শব্দ, মনে কতগুলো কিশোরী হাসতেছে। তিনি ফট করে তাকায় দেখতেছেন ওই যে ঘোড়া দাঁড়ায়, দেখছিলেন যে ঘোড়া দাঁড়ায় আছে কতগুলো, সেই জায়গায় ওইরকমই আলখাল্লা পরা কতগুলো কিশোরী দাঁড়ায় হাসতেছে তাকে দেখে। এবং তাদের চেহারাগুলো তিনি বুঝতে পারতেছেন না, চোখগুলা বুঝতে পারতেছেন জল করতেছে। উটগুলা প্রচন্ড শব্দ করা শুরু করলো, প্রচন্ড ডাকা শুরু করলো। তিনি প্রচন্ড ভয়ে পড়িমড়ি করে উল্টা দিকে দৌড় দিলেন। মানে দৌড় দিয়েছেন তো তিনি পড়ে যেতে যেতে দৌড়াচ্ছেন। দৌড়াইতে তিনি যে এসে দেখলেন যে তিনি যে খামারে ঢুকছেন এই দরজা কিন্তু খোলা ছিল না, লাগানো, শেকল মারা। তিনি কিভাবে ঢুকছেন সেটা তিনি জানেন না, এবং এরাও কিভাবে ঢুকছে তিনি জানেন না। তিনি লাফায় পড়লেন এই খামারের দরজার উপরে, মানে ফেন্সের মতো গেট, তো তিনি ওইটার উপর দিয়ে মানে টপকায় বের হয়ে গেলেন। বের হয়ে যেয়ে তিনি দৌড়ান শুরু করলেন। এদিকে কিন্তু বজ্রপাত চমকাইতেছে আকাশে, বারবার আলোকিত হয়ে যাচ্ছে, চারপাশে ধুলা উঠতেছে। দৌড়াইতে যে তিনি যে পড়লেন তার যে ট্রেলার হোম সেই দরজার উপরে, কোনো মতো খুলে ভিতরে ঢুকলেন। দেখলেন যে তখন আব্দুল মোতালেব এসে উঠে দাঁড়াইছে। তারাই বলতেছেন যে আপনার শিক্ষা হবে না আবু নাসির, শিক্ষা হবে না আপনার। তখন বলতেছে যে তিনি বলছে আমাদের বাঁচান। বলে কি হয়েছে? বলে ওইখানে এরকম দেখছি। দেখবেনই তো আপনি, আপনার কতদিন মানা করছি যে আপনি উটের খামারের ওখানে সাবধান, ওখানে যাবেন না। আর এখন যে ঝড় বৃষ্টি আসতেছে ওখানে খারাপ, আপনাকে বলছি না, আপনি বাইরে যাওয়া আবার শুরু করছেন। যাই হোক বকা দিল আব্দুল মোতালেব সাহেব, বকা দিলেন, দিয়ে বললেন যে আপনার জন্য তো আমরা বিপদে পড়বো, এখানে কি ডাইকে আনতেছেন আপনি এখানে? তো বললো যে আপনারা যান তাড়াতাড়ি, আপনি নিজে যে অজু করে নিজে শুয়ে পড়েন বিছনার মধ্যে। বলে আব্দুল মোতালেব সাহেব তাড়াতাড়ি দোয়া পড়তে নিজের বিছনায় চলে গেলেন। আর আবু নাসের তাড়াতাড়ি যে ঢুকলেন বাথরুমে। তো বাথরুমে ঢুকে তিনি তাদের ওখানে পানি তোলা থাকতো একটা ড্রামে আর কি। তো সেই ড্রাম থেকে পানি নিয়ে তিনি মুখ ধুইছেন। মুখ ধুয়ে তিনি জাস্ট বাথরুমে যাবেন আর কি, তাদের কমোডের দিকে যাবেন আর কি। এই সময় দেখে যে কমোডের পিছনে যে ভেন্টিলেটরটা আছে, ভেন্টিলেটরতে একটা লম্বা হাত ঢুকছে। হাতটা এত লম্বা যে ওই ভেন্টিলেটর থেকে একদম তার ওই কমোডের ওইখান পর্যন্ত চলে আসছে। তো তিনি ভয়ে প্রচণ্ড একটা চিৎকার দিয়ে উনি জ্ঞান হারায় ফেলেন ওইখানে। তো তার যখন জ্ঞান ফিরে তখন তিনি দেখেন যে তিনি বিছনায় শুয়ে আছেন। আব্দুল মোতালেব সাহেব তার মুখের দিকে তাকায় আছেন, ঝুঁকে আছেন, পানি ছিটাইছেন তার মুখে এবং দোয়া পড়তেছেন। তখনও বলে ঠিক আছেন নাকি? তো তখন তিনি বলেন যে হ্যাঁ ঠিক আছি। তো বলে কি হয়েছে, বেহুছিলেন কেন, কি দেখছেন? বলে যে এরকম বুঝছি, ভেজাল ভালোই নিয়ে আসছেন। তো যাই হোক ওই দিন ওনার সাথে ওই গভীর রাত, তখন রাতের বেলা ঝড় বৃষ্টি হয় এবং ওনার পাশে আব্দুল মোতালেব সাহেব জেগেছিলেন, সারা দোয়া দরুদ পড়ছেন তিনি। একটা ওয়াজিফার বই ছিল, ওইটা পড়ছেন। মানে আর উনি বুঝতে পারেন না, আবু নাসির সাহেব আসলে ভয়ে এমন হয়ে গেছিলেন যে অন্য একটা জগতে চলে গেছিলেন। তিনি বুঝতেই পারেন না আর কি ঘটতেছে। তিনি জাস্ট আবছা ভাবে, তার শুধু মনে আছে যে আব্দুল মোতালেব সাহেব ওখানে বসে একটা ওয়াজিফা পড়তেছিলেন। তো পরদিন দিনের বেলা যখন দিন মানে সূর্য আলো ফুটে গেছে, তো উনি উঠতে তো পারেননি, ভোরের দিকে ঘুমায় গেছিলেন। তো উঠে তাকে বললেন যে নামাজ পড়ে নিতে, নামাজ পড়লেন। তারপরে আব্দুল মোতালেব সাহেব নিয়ে গেলেন, নিয়ে যে ওইখানে যে মিশরীয় লোক তার সাথে কথা বললেন। সে এসে এখানে রুকাইয়া পারফর্ম করলো। তিনি নাকি আবার এসব ব্যাপারে ভালো জানেন। রুকাইয়া পারফর্ম করলো এবং তাদের এলাকাটা মোটামুটি টেম্পোরারিলি বন্ধ করলো, এবং এই যে তাদের যে ঘর বাড়ি এই অঞ্চলটা, এবং পরবর্তীতে বলছে যে তাদের যে কফিলকে বলবে এই জায়গাটা আরও ভালোভাবে সিকিউর করে দিতে। তো তাকে স্পষ্টভাবে আবু নাসির সাহেবকে বলছিল এরপরে ভুলেও রাত্রেবেলা জানি তিনি ওই যে উটের খামারের দিকে না যান, এটা যেন না জান। উটের খামারে পরেই পড়ছিল বকরির খামার, বলছে যে ওদিকে যাওয়ারই দরকার নেই রাতের বেলা।
এরপর আবু নাসির সাহেব অনেকদিন নদীকে যান নাই, মানে রাতের বেলা ঘর থেকে বেরোয় হাঁটাচলাই করতেন না অনেকদিন। তা আস্তে আস্তে অভ্যাস হয়েছে, আবার আস্তে আস্তে সাহস ফিরে আসছে, তখন তিনি হাঁটতেন, কিন্তু খামারের দিকে আর যেতেন না, হেঁটে হেঁটে চলে যেতেন ওই যে ক্ষেতের দিকে, গম ক্ষেতের দিকে, ওদিক থেকে ঘুরে আসতেন। মাঝে মাঝে তার ওই যে দু একজন বন্ধু ছিল যারা সুদানের লোকজন, তাদের দু একজনের সাথে গল্প করতেন, বলতেন যে আমার সাথে একটু হাঁটো, এই সেই। ওরাও দু একজন একটু রাত জেগে ওনার সাথে হাঁটতো। তো তিনি শুনছেন, পরবর্তীতে তিনি শুনছেন যে উটের খামারে, এটা আমাদের রিলিজনেই বলা আছে যে উটের খামারে নাকি রাত্রি যাপন করা নিষেধ, সেখানে নামাজ পড়াও নিষেধ। তো এগুলা তিনি পরে যখন এগুলো জানছেন তখন তিনি আরও বেশি ব্যাপারে স্ট্রিক্ট হয়ে গেছেন। আর এগুলা টুকিটাকি ব্যাপার স্যাপার তো মানে ওখানে যেহেতু ওই এলাকার মানুষজন অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে, তারা তো তাকে বলছেই। তো সব ঘটনা তো আর এখন বলা যাবে না, ওনার নিজের এক্সপিরিয়েন্স করে যে ঘটনাটা সেটা বললেন। তো এরকম আরেক ঘটনা আরেকজন ভাই বলছে, সেটাও একটা ছোট ঘটনা, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই সুযোগে। এই এক্সপিরিয়েন্সটি আমাদের সাথে শেয়ার করেছেন মোহাম্মদ তারেক হোসেন। তিনি লক্ষ্মীপুরের মানুষ, বর্তমান আছেন কুয়েতে। তো কুয়েতে তিনি মরুভূমিতে একটি ফার্মে জব করেন। তিনি লিখেছেন জাকার, জাকার হয়তো এটাকে বলে, আই ডোন্ট নো। তো যাই হোক, সেই ফার্মে জব করেন, সেটা মূলত হচ্ছে বকরির ফার্ম আর কি, ওখানে বকরি পালন করা হয়। তো সেই ফার্মের মাঝে তার যে ওনার, ওই ফার্মের যে মালিক, তিনি কিছু মোরগ মুরগিও পালেন। তো সেটা শখে পালেন, 30-40টা মোরগ মুরগি হবে সেখানে থাকে। তো সেটাও দেখতে বলছে তাকে। তো তারেক হোসেন সাহেব কিন্তু একাই থাকেন রাতের বেলা সেখানে, আর কেউ থাকেন না। তো রিসেন্টলি যেটা হয়, মানে বেশ কিছুদিন ধরে হঠাৎ করে রাতের বেলা তিনি উদ্ভট একটা শব্দ পান। মনে হয় কেমন জানি একটা মানে গড়গড় একটা শব্দ আসতে থাকে চারপাশ থেকে। তিনি প্রথম ভেবেছিলেন যে মরুভূমির কুকুর কিনা, কারণ এরকম ফার্মগুলোর আশপাশে অনেক সময় মরুভূমির কুকুর আসা যাওয়া করে। তো তিনি এটা চিন্তা করে তিনি মানে একটু শব্দ করছিলেন, তাকায় দেখতেছিলেন যে ঘটনাটা কি, মানে কিছু নাকি। এবং তাদের ফার্মের নিজস্ব একটা কুকুর আছে যেটা বাধা থাকে, তো সেটা নাকি খুব জোরে জোরে ডাকা শুরু করে, তখন খুব জোরে জোরে ডাকতেছে, শব্দ করতেছে। তো তিনি ভয়ে ভয়ে দরজা খুলে উকি দেন, দিয়ে দেখেন যে কিছু দেখা যাচ্ছে না। তো মোরগের খাঁচার আশপাশ দিয়ে তার কাছে মনে হচ্ছিল কেমন যেন একটা ছায়ার মতো বড় এরকম সরে যাচ্ছে। তো যাই হোক, তিনি আর রাতের বেলা ভয় বেরোন নাই। তো এরকম তিনি পরে যখন বের হয়ে গিয়ে সকালবেলা দেখেন যে মোরগের খাঁচা ইনট্যাক্ট আছে, ওইটার মধ্যে দরজার মধ্যে এরকম ছোট্টভাবে তালা দিয়ে আটকায় দেওয়া হয় রাতের বেলা, তো সেটা ঠিক আছে। তার যে নেটের দরজা সেটাও ঠিক আছে। কিন্তু তিনি খুলে দেখতে পান যে মোরগের মানে কয়েকটা মোরগের মাথা নাই, পড়ে আছে শরীরটা। তো তিনি খুব অবাক হয়ে যান যে মানে কি ব্যাপার, এটা কেমনে হলো, এবং কোনো রক্তেরও ট্রেস নাই। তিনি চিন্তা করলেন যে এখানে যদি কোনো প্রাণী এরকম ঢুকতো, মানে এরকম মরুভূমির কুকুর, তাহলে তো এখানে মানে এটা খেয়ে ফেলতো বা কিছু করতো বা নিয়ে যেত, এরকম কিছু। তো এরকম কিছু তিনি দেখতে পান না। তো যাই হোক, এটাতে তিনি বেশ ভয় পেয়ে যান এবং তিনি পরবর্তী দিনও এরকম একই রকম একটা সিচুয়েশন পান এবং একই রকম শব্দ পান। তো বেশ ভীত হয়ে যান, তারেক হোসেন সাহেব ভীত হয়ে যান এবং তিনি তার ওনারকে বলেন যে এরকম এরকম ব্যাপার, এখানে এরকম হইতেছে। তো তার ওনারও নাকি তাকে কিছু বলে না, তো মনে হয় যে সে কিছু বুঝতে পারছে বা কিছু বলেন না। তো এরকমভাবে সময় পার হয়ে যায় এবং এর মাঝে তাদের অনেকগুলো মুরগি কিন্তু এরকম মানে এই একই জিনিসের শিকার হয়, এবং মুরগির খাঁচার মধ্যে তালা দেওয়ার পরও। তো এটা নিয়ে তারেক হোসেন সাহেব বেশ ভয় ছিলেন এবং তিনি চিন্তা করতেছিলেন তার ওনারকে বলবেন যে আমার ভয় লাগে, এবং উদ্ভট উদ্ভট কিছু শব্দ পান তাদের এখানে। তো এরপর একদিন ওই ওনারের যে বাবা, তিনি বেড়াইতে আসেন তাদের এখানে, বা তার বাবাকে নিয়ে আসেন ওনার, বা মানে ওনার নিজে কথা বলছিলেন বাবার সাথে, তার বাবা দেখতে আসেন ব্যাপারটা কি। অভিজ্ঞ মানুষ, বেশ বয়স হয়েছে, এবং এই কারণেই হয়তো উনি নিয়ে আসছেন তার বাবাকে। তো তার বাবা এসে ওখানে বসে কফি খেতে খেতে তাকায়, ওখানে গাওয়া খাচ্ছিলেন, গাওয়া খেতে খেতে তাকায় দেখে যে তাদের ফার্ম থেকে একটু দূরেই একটা উটের খামার। তো উটের খামার দেখেই নাকি তাকে বলেন যে উটের খামার এখানে হয়েছে কতদিন, তখন বলে যে 2 মাস। বলে তোমার ইনসিডেন্ট কবে থেকে শুরু হয়েছে? তো তিনি বলেন এরকম 1.5 মাসের মতো। বলে উটের খামারের জন্য হইতেছে, ওখানে খারাপ জিন আসে। তখন ওই যে উট সম্বন্ধে যেই জিনিসগুলা বলছে যে উটের খামারে রাতের বেলা থাকা নিষেধ, বা ওইটার আশপাশে মানে শয়তান বা খারাপ জিন ঘোরাফেরা করে, এগুলা তাদেরকে বললো। তো এটা শুনে তারেক হোসেন সাহেব একটু মানে ভয় পান বিশেষ করে। তো তার কয়দিন পরই নাকি আস্তে ধীরে সেই উটের খামারটা ওইখান থেকে ওই উটগুলাকে সরায় নেয় ওইখানে, কারণ উট নাকি এক্সচেঞ্জ করতে হয় কতদিন পর পর। তো উট সরায় ফেলে, তো উট সরায় ফেলার কারণে এরপর থেকে নাকি তাদের মুরগি আর ওরকমভাবে মরে নাই। তো যাই হোক, এটাও তারেক হোসেন সাহেবের শেয়ার করা একটা এক্সপিরিয়েন্স, ছোট্ট এক্সপিরিয়েন্স, তিনি এটা শেয়ার করছেন।
তা আমি মনে হলো যে এই যে আগের যে ঘটনাটা সেটার সাথে এটার একটা সাদৃশ্য আছে এই উটের খামার সংক্রান্ত, তো এই কারণে এটাও এটার সাথে শেয়ার করে ফেললাম। যাই হোক, এখন চলে যাব, এই ছিল আজকের প্রথম ঘটনা। চলে যাব, নিয়ে আসবো পরের ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে প্রথম ঘটনাটি জানাতে ভুলবেন না। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odvootore@gmail.com। পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার জানা কোনো মিথ বা লেজেন্ড পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। সেটি যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। তো এখনকার মতো আমি চলে যাব, ফিরে আসবো আরও একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন এলাইনা আহসান অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে, এবং তিনি তার নিজের জীবনে ঘটা একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন, যেটি তিনি বাংলাদেশে থাকাকালীন সময় তার সাথে ঘটেছিল। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি এলাইনার ঘটনায়। 2015 সালের কথা। এলাইনা তখন ঢাকার উত্তরায় বসবাস করেন। তিনি বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তো তাদের বাসা বেশ ছিমছাম ছিল, গোছালো উত্তরাতে, কিন্তু সেই বাড়িটা তার বাবা ভাঙার প্ল্যান করেন। তারা বাড়িটা তৈরি করবেন নতুন করে। তো এই সময়টাতে তার বাবা তাদের নিয়ে মুভ করে গেলেন গাজীপুরে। তাদের একটা বাড়ি ছিল, বাংলো বাড়ি, এটা তার বাবা অনেক আগে করেছিলেন সেখানে। এই বাড়িতে আগে তারা বেড়াতে আসতো মাঝে মাঝে, তারা সবাই মানে টাইম কাটাতে আসতো, ছুটি কাটাতে আসতো। তারা, তার খালামণিরা অনেকে এসে এখানে সময় কাটিয়ে যেত। একেবারেই বেশ বড় করে করা বাড়িটা, এবং আসলেই এটা বাগান বাড়ি, কারণ গাছগাছালি আছে চারিপাশে, বেশ অনেক দূর পর্যন্ত এই বাগান তাদের। তার বাবা এখানে আমের বাগান করেছেন, পেয়ারার বাগান করেছেন, আর তারপরে বেশ খানিকটা ফাঁকা জায়গা তাদের, ওইখানে কোনো চাষাবাদ হয় না, একেবারে বিস্তৃত জায়গা, ঘাস বড় বড় হয়ে গেছে, এবং তার পাশে বাউন্ডারি ওয়াল। তো এই বাউন্ডারি ওয়ালের ওই পাশে হলো মানুষের ফসলি জমি ইত্যাদি ইত্যাদি, নদীও আছে দূরে। তো মোটামুটি বাড়িটা কিন্তু একদম নিঝুম। দিনের বেলা অনেক পাখি থাকে, পাখি ডাকতে থাকে চারিপাশে, এবং সন্ধ্যার পর বেশ মানে ভুতুড়ে বাড়ির মতো লাগে। তো এই বাড়িতে আসাটা এলাইনার খুব একটা পছন্দ হয় না, এই কারণ সে একা চলাফেরা করতো। যখন সে থাকতো উত্তরাতে, সে বাসে করে চলে যেত তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এখান থেকে যাওয়াটা বেশ কঠিন, কারণ এই তাদের বাড়িটা হচ্ছে এমন যে রাস্তার পাশে, যে রাস্তাটা দিয়ে গেছে সেই রাস্তার পাশ থেকে তাদের বাড়ির মূল গেট, সেখান থেকে অনেক দূর হাঁটতে হয়, বা গাড়ি নিয়ে আসলেও বেশ অনেকখানি চলে তারপর আসতে হয় তাদের গাড়ি বারান্দায়। তো গাড়ি যদি না থাকে সে মোটামুটি আটকা, কারণ ওখানে যে দাঁড়ায় থেকে বাস পাবে এমনও কোনো কথা নাই। যদিও এলাইনা মোটামুটি নিজে চলে স্বাচ্ছন্দ্য ফিল করে, সে বাসে উঠতে পারে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এই বাড়িতে আসার পর এটা একটা বড় সমস্যা হয়ে গেলো। সে বাসায় একটু মানে গাইগুই করলো যে এইখানে যে আমরা থাকতেছি, এখানে কেন থাকতেছি, আমরা তো অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে পারতাম আমার ইউনিভার্সিটির কাছে, অথবা আমাকে কোনো হোস্টেলে দিয়ে দাও। তো তার বাসায় এগুলো কিছুই শুনবে না। তার বাবা বলতেছিল যে তার বিয়ের কথাবার্তা হচ্ছে, এখন তো সম্ভবই না। তো এটাতে তার মন আরও খারাপ হয়ে গেল। এখন কিছু করার নাই, তার বাবা খুব স্ট্রিক্ট মানুষ। তো এই বাসায় থাকতে হচ্ছে তাকে। বাসাটা তার একটু অন্যরকম লাগলেও বেশ ভালোও লাগতো, কারণ হচ্ছে এই বাসার ছাদে উঠলে, এই বাসার ছাদটা হচ্ছে 2 তলার উপরের ছাদ, এবং প্রত্যেকটা ফ্লোর একটু উঁচু, পুরোনো আমলের বাড়ির মতো উঁচু করে করা হয়েছে, যেহেতু বাংলো বাড়ি। তো ছাদে উঠলে তাদের যে পাশের যে রেলিংটা খুব সুন্দর করে কাজ করে করা হয়েছে, খুব সুন্দর করে, ভালো মুন্সিয়ানা দেখাইছে, যারা কাজ করছে তারা খুব ভালো মতো করছে কাজটা, রাজমিস্ত্রিরা। তো সেই সুন্দর রেলিংয়ে দাঁড়াইলে খুব লাগতো, তার কাছে বেশ লাগতো, বেশ সুন্দর করে রং করা। ওখান থেকে দাঁড়ালে দেখা যেত তাদের যে এই গাছগাছালি বাগান, সেগুলোর উপরই ভাগটা দেখা যেত, গাছের একটা অংশ মনে হচ্ছে পুরো একটা গাছের একটা সারি এভাবে দেখা যেত। এবং সেখান থেকে দূরে তাদের সেই বাউন্ডারি ওয়ালের ওই পাশে হালকা যে সবুজ ক্ষেতের অংশ এবং দূরে নদী, এগুলো দেখা যেত। এগুলো তার কাছে খুব ভালো লাগতো। আর বাসার মধ্যে মা থাকতো, আর তার খালাতো বোনরা আসতো বেড়াতে। তো মোটামুটি এইভাবে সময় কাটতেছিল এলিনার। তো যাই হোক, এই সময়ের মাঝেই তার বিয়ের কথা আরও বেশি জোরালোভাবে পাকাপাকি হওয়া শুরু করে। তো এইটাতে একটু তার কাছে মন খারাপ হয়, কারণ সে এত দ্রুত বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু বাসার চাপাচাপি ইত্যাদিতে সে এখন বলে আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে যায়। তো বাসায় বেশ আয়োজন চলছে তাদের বাসায়। আর তখন এরকমই ঝড়ো একটা মৌসুম। এরকম সময় একদিন তার বিয়ের কথা ঠিক হয়ে গেল যে অমুক দিন বিয়ে হবে,
তো বাসায় বেশ তোড়জোড়, তার খালারা আসছে, সবাই আসছে, খুব আয়োজন হচ্ছে বাসায়। তো অ্যালেইনার কাছে কেমন জানি একটা মিশ্র অনুভূতি হচ্ছে। মানে এই বাসায় উঠলাম, এই বাসায় এসে এই বাসাটাকে আমার ভালো লাগা শুরু করলো, এখন চলে যেতে হবে এখান থেকে, নিজের কাছে জানি কেমন লাগছে। তো এইভাবে করে তার সময় কেটে যাচ্ছে। তো এর মধ্যে বিয়ের পুরোপুরি ডেট ফিক্সড হয়ে গেল যে কবে হলুদ, কবে বিয়ে, ইত্যাদি ইত্যাদি। তো অ্যালেইনাদের বাসায় বিশাল একটা উৎসবমুখর পরিবেশ, নিকট আত্মীয়রা চলে আসছে, খালা, মামা, চাচি, ফুপু এরা আসছে, সবাই বেশ আনন্দ করছে। অ্যালেইনার মনেও একটা মিশ্র অনুভূতি, সে আসলে মনে হচ্ছে যে স্বপ্নে দেখছে সবকিছু, তার কাছে মনে হচ্ছে যে একটা স্বপ্নে দেখা জগৎ। তো এরকম দেখতে দেখতেই তার হলুদের দিন চলে আসলো। তো হলুদ নিয়ে তাদের ওখানে কথা হয়েছে এরকম যে ছেলে আর মেয়ে তারা একই দিনে হলুদ করবে, কেউ কাউকে হলুদ দিতে আসবে যাবে না, তবে ছেলের বাসা থেকে একটা ডালা পাঠাবে, ওই মাছ আর কি পাঠায়, এবং মেয়ের বাসার থেকেও যাবে একটা ডালা নিয়ে। তো এরকমই তাদের মধ্যে একটা কথাবার্তা হয়েছে। তো অ্যালাইনাকে হলুদ দেওয়া হবে, বাসার সবাই হলুদ দেবে। তো এই জিনিসটা অ্যালাইনা সবসময় দেখছে বিভিন্ন অনুষ্ঠানে, বাট তার নিজের হবে তার কাছে জানি কেমন লাগতেছে। তো সকাল থেকে বেশ ব্যস্ততা, সারাক্ষণ বাসার মধ্যে দেখলো যে আত্মীয় স্বজনরা গল্প করতেছে, যারা বাইরের থেকে আসছে, মানে আত্মীয় স্বজন, তারা মিষ্টি খাচ্ছে, বিভিন্ন রকম রান্না হচ্ছে, গল্প গুজব হচ্ছে। বিকেলের দিকে অ্যালাইনাকে বলা হলো যে তাকে গোসল করতে নিয়ে যাবে তার ওই খালা, তারপর বান্ধবী এরা, তাকে তারপর এনে তাকে ডিফারেন্ট শাড়ি পরায়, তারপর নাকি গায়ে হলুদ দিবে, এরকম আর কি তাদের যেসব কালচার হলুদের দিন মানুষ প্র্যাকটিস করে সেগুলো আর কি। তো সেরকমভাবে হলো, তাকে নিয়ে সাজানো হলো, ফুলের গয়না টয়না দিয়ে হলুদ শাড়ি পরানো হলো, এবং দেখা গেলো কাঁচা হলুদ বাটা হয়েছে, সেগুলো রাখা হয়েছে, বিভিন্ন জিনিস তাকে সাজাচ্ছে। এবং তাদের একটা রুম ছিল, লিভিং রুম, যেটা বেশ বড় এবং চারিপাশে জানালা খোলা, চারিপাশে মানে এক একটা থাই অ্যালুমিনিয়ামের শাটার দিয়ে বন্ধ করে এক এক পাশে। তো ওইটাতে বসা হলো, বেশ গুমোট দিন ছিল দেখে ওই শাটারগুলো দুই পাশ থেকে খুলে দিছে। তো অ্যালাইনাকে বসানো হয়েছে একটা স্টেজ করে এই পাশে। তো স্টেজের মধ্যে বসে অ্যালাইনা দেখতেছে সেই খোলা জানালা দিয়ে, দূরে দেখা যাচ্ছে গাছের সারি, গাছগুলো নড়তেছে এবং মেঘে মেঘে ছেয়ে যাচ্ছে চারিদিক, মানে তখন বেলা প্রায় পড়ে যাচ্ছে। তো অ্যালাইনা দেখে তার মনটা কেমন যেন বিষাদে ছেয়ে গেল। সে চিন্তা করলো যে এই বাসা থেকে বিদায় নিয়ে নিব, বাবার বাসা থেকে, মনটা কেমন যেন খারাপ হচ্ছে, সেখানে আনন্দ লাগার বদলে তার মনটা একটু খারাপ হচ্ছে। তো দেখলো যে মেঘ ছেয়ে যাচ্ছে, অন্ধকার হচ্ছে আস্তে আস্তে, কোনো ঝড় বৃষ্টি আসবে এরকম। তো তার বান্ধবীরা সবাই জিনিসপত্র গোছাতে ব্যস্ত, তার যে স্টেজ করছে তাকে যেখানে বসাইছে সেখানে জিনিসপত্র নিয়ে আসছে, এবং সে শুনতেছে যে ছেলের বাসার থেকেও ডালা আসবে, সেখানে আরও জিনিসপত্র থাকবে। তো এগুলো কথা বলতে বলতে এই সময় অন্ধকার হয়ে আসলো। তার রুমের মধ্যে তার কয়েকটা ছোট কাজিন আর দুইটা বান্ধবী, তারা এটা ওইটা নাড়াচাড়া করতেছিল। তো হঠাৎ করে প্রচণ্ড বাতাস ছুটলো, এবং ওই তাদের গাছপালা, তার বাসার একদম পাশে কয়েকটা আম গাছ ছিল, সেখান থেকে ছিটে ছিটে আম ছিল গাছে, আমগুলো ছিটে ছিটে এসে তাদের জানালায় বাড়ি খেলো, কয়েকটা ভিতরে ঢুকে গেল। তো কাজিনরা চিৎকার করে উঠলো, হই হই করে চিৎকার করে উঠলো যে আম নিবে ইত্যাদিতে। বান্ধবীগুলো বলতেছে এই আম পড়ছে, ঘরের মধ্যে ঢুকে গেছে, দাঁড়াও। তারা এরকম হাতাচ্ছে, মানে তারা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো তারা এই হই হুল্লোড় করতে করতে, কয়েকজন কাড়াকাড়ি করতে করতে দেখলো যে ইলেকট্রিসিটি চলে গেল এবং ঘরটা অন্ধকার হয়ে গেল। তো এই বাসায় জেনারেটর আছে, জেনারেটর চালানো হয় নাই তখনও। ঘরটা কেমন অন্ধকার হয়ে গেছে, এবং দেখলো যে আকাশ, এখান থেকে অ্যালিনা দেখতেছে যে আকাশটা অন্ধকার হয়ে গেছে, পুরা ডার্ক, মানে একেবারে মানে কালচে, অনেকটা ছাই রঙের মেঘ ঢেকে গেছে চারিদিকে। এমনি তো সন্ধ্যা হয়ে আসতেছিল এর মধ্যে, এবং কড়কড় শব্দে বাজ পড়তেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এবং ঝুম করে বৃষ্টি নামলো। তো ঘরের মধ্যে কিন্তু বৃষ্টির পশলা ঢুকে গেল, ওই যে খোলা যে জানলাটা ছিল যেটা দিয়ে ওই যে আম ঢুকছিল। তাই অ্যালিনা দেখলো যে কেউই নাই ঘরের মধ্যে, সবাই চলে গেছে। তো সে তাড়াতাড়ি উঠে গেল তার ওখান থেকে, কেন ঘর ভিজে যাচ্ছে, সেটা তো আর সে হতে দিতে পারে না। তো সে যে জানালাটা এরকম টেনে দিচ্ছে, তো জানালাটা যখন নাকি সে টেনে লাগাইতেছে শাটারটা, এই সময় তার কাছে হঠাৎ মনে হলো যে আম গাছটাতে দুলতেছিল, তখন কিন্তু আলো আধারি চারিপাশে, হ্যাঁ, মানে মানে আলো হারায় যাচ্ছে এরকম একটা অবস্থা। তার কাছে মনে হলো ওই আম গাছের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে, দুই হাত দিয়ে দুইটা ডাল ধরা, আর দুই পা ওই আরেকটা ডালের মধ্যে, একটা মহিলা, হ্যাঁ, এবং তার মাথাটা একটা ডার্ক শাড়ি দিয়ে ঢাকা, মানে কালো খয়েরি টাইপের শাড়ি, মেঘের কালারের মতো একটা শাড়ি দিয়ে তার মুখটা ঢাকা, এবং লাল রঙের, লাল টকটকে রঙের একটা ব্লাউজ পরা, মানে মুখটা ঢেকে রাখছে, দুই হাত দিয়ে দুইটা ডাল ধরে রাখছে, দুই পা আরেক ডালে, এরকম সে দেখতেছে, এবং ডাল নড়তেছে, সেই মহিলাও নড়তেছে এখান থেকে। তো জিনিসটা এত ভীতিকর ছিল,
এলেইনার প্রচন্ড ভয় লাগছে এই সিনটা দেখে। তো সে জানালাটা বন্ধ করতে যেও, মানে জানালাটা কিন্তু মানে লাগাই ফেলছে, সে সামান্য একটু ফাঁক, এইভাবে সে লাফ দিয়ে পেছনে চলে আসছে ভয়ে, কেননা গাছটা তাদের জানলা থেকে বেশি দূরে না, ওই যে আম উড়ে আসছে, বোঝা গেছে, বুঝতে পারছেন তো যে কতটুকু ডিফারেন্স। তো সে লাফ দিয়ে পিছনে চলে আসছে, পিছনে এসে দেখতে তার পায়ের নিচে ভিজা আর কি, যেখানে পানি পড়ছে অলরেডি, এই বৃষ্টির পানি ঢুকে গেছে যেখানে। তো সে পিছাতে পিছাতে সে চলে আসলো তার স্টেজের ওইখানে, এবং সে ওই পাশে যেতে ভয় পেতেছে, এতটাই ভয় পেয়েছে সে আকস্মিক এই জিনিসটা দেখে, যে সে যে ওই রুমে যাবে, ওই রুমে কিন্তু অন্ধকার, তার পাশের রুমটা আরেকটা বড় লিভিং রুম, সেটা আরো বড় লিভিং রুম, লাইক ওখানে 3 সেট সোফা ফেলা আর কি, মানে বেশ বড় 3 সেট সোফা ফেলা, বেশ বড় কার্পেট বিছানো, স্যান্ডেলিয়ার লাগানো। তো ওই জায়গাটা একদম অন্ধকার। তো সে ভয় না ওই রুমেও যায় নাই, সে ভয়ে সেই তার যে স্টেজ সেখানে উঠে বসে, কারণ ওখানে বালিশ টালি দেয়া পিছেই, তো ওইটার সাথে সে সেটে গেছে ভয়ে, এবং কুকড়ায় গেল, সে কুকড়ায় গেল। তো এই সময় শুনলো ওই রুম থেকে কথা বলতেছে, এই ছেলে পক্ষর গাড়ি আসছে, মাছ নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, দেখ মাছ এলিনার কাছে আন। শুনতেছে মানে হই হুল্লোড় কাজিনদের। তো দেখলো যে কয়েকজন ওইখান থেকে একটু আলো আসলো, অ্যাজ ইফ মানে কোন একটা আলোর সোর্স আসতেছে। এলিনা বুঝতে পারছে তার প্রচন্ড ভয় লাগছে, সে পুরো কুকড়ায় যাচ্ছিল, কিন্তু আলোর সোর্সটা দেখে তার আবার একটা সাহসও লাগতেছে, সে মনে হচ্ছে চিৎকার করবে। তার চোখটা কিন্তু এখন ওই গাছের দিকে, এবং গাছের দিকে সে তখনও দেখতেছে ওই যে মহিলাটা ঝুলতেছে গাছের মধ্যে। আলোটা যখন কাছে আসলো, এসে ওই রুমের মধ্যে ঢুকছে, দেখলো একটা চার্জ লাইট নিয়ে ঢুকছে তার কাজিনটা, এবং হাতে একটা কুলার মধ্যে এত বড় একটা মাছ, মানে এরকম বড় একটা কাতল মাছ, সেটার মুখের মধ্যে টাকা না কিছু দেওয়া আর কি। তো সে এত ভালো মতো খেয়াল করতে পারে, সে দেখছে এরকম। তার চোখটা কিন্তু ওইটার দিকে এক নজর গেছে, আর একদিকে গেছে গাছের দিকে। সে 1 সেকেন্ডের মধ্যে দেখলো যে ওই যে সে মহিলাটাকে দেখছিল, মহিলাটা তাদের যে ওই যে মানে জানালার উপরে ল্যাপটায় আছে, তার মুখটা এরকম ঠেসে ধরে ল্যাপটা আছে, মুখটা দেখা যাচ্ছে না, শুধু কাপড় দিয়ে যে মাথার ঘুমটাটা ঢাকা সেটা দেখা যাচ্ছে। এক হাত গ্লাসের এই পাশে, পানি অনেকটা ল্যাপটায় গেছে, আর এক হাত দিয়ে সে জানলা ফাঁক করে ঢুকছে ভিতরে। এলেনা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, তার আর কোনো মানে কিছু খেয়াল নাই। তো বাসার মধ্যে সবাই ভয় পেয়ে গেল, এবং মাছটা ওখানে ফেলে রেখেই তারা দৌড় দিল কয়েকজন। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা যখন সবাই গেছে, তারা নাকি সবাই চলে গেছিল। এটা এলেনা পরে শুনছে, তার তো সেন্স ছিল না। সবাই নাকি মাছ সহ তাকে ওখানে ফেলে রেখে চলে গেছে, তারা একটু ভয়ও পাইছে তার চিৎকার দিয়ে বেহুশ হওয়া দেখে। তো যাই হোক, কয়েক মিনিটের মধ্যে বাসা থেকে তার খালা, তার মা সবাই আসলো দৌড় দিয়ে উপরে। আসার পরে দেখতেছে যে সে বেহুশে পড়ে আছে, এবং ইলেকট্রিসিটি তখনও নাই, এর মধ্যে জেনারেটর অন করতে বলা হয়েছে। তাদের কেয়ারটেকার অনেকক্ষণ জেনারেটর অন করলো, আলো জ্বলছে। তো দেখা গেল যে এলাইনার শরীর শক্ত হয়ে সে বেহুশে পড়েছে, দাঁত আটকায় গেছে তার। তো খুবই অন্যরকম কথা, তার খালারা বলতেছে এটা তো মানে অন্যরকম একটা ব্যাপার হলো, অলক্ষী হলো, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো তার আম্মা মোটামুটি ব্যাপারটা টেক কেয়ার করলো, বলে কি হয়েছে কে জানে, কি দেখে ভয় পেয়েছে, এই তোরা মাছ আনছিস কেন? তার মা বলতেছে মাছ আনছিস কেন? বাংলাদেশে কিছু মানুষ, আমাদের মুরব্বীরা, যদিও এগুলা কিন্তু আমাদের ধর্মমতে তেমন কিছু এই ধরনের কথা প্রচলিত নাই, বাট মুরব্বীরা কিছু জিনিস বিশ্বাস করে আগের আমল থেকে, এটা আমি নিজেও শুনে আসছি, যে কাঁচা হলুদ দিয়ে কোথাও এরকম থাকা, তারপর মাছ নিয়ে এরকম। তো তার মা বলতেছে একে তো কাঁচা হলুদ দেয়া, তারপর আবার বিয়ের মেয়ে, তারপর সন্ধ্যার সময় তোরা কার মাছ নিয়ে তার সামনে আসছিস, একেবারে সন্ধ্যাটার সময়। এই বলে তার মা চিল্লাচিল্লি করে সবাইকে সরাইলো, মাছ শুদ্ধ সরাইলো, এবং তাকে ওই চামচ দিয়ে তার মুখ খুললো, দাঁত খুললো, মানে মুখ হাঁ করাইলো আর কি। তারপর পানি টানি ছিটাই করে তারপর দেখলো যে তার হুশ আসছে, সে ভয়ে এরকম তাকাইলো, চোখ বড় বড় করে চিৎকার করে চোখ উল্টায় আবার বেহুশ হয়ে গেল। এবং সে নাকি হাত পা এরকম থরথর করে কাঁপতেছিল, 4 হাত পা সোজা করে দিয়ে। এগুলো এলাইনা শুনছে পরবর্তীতে তার কাজিনদের কাছে, যে তার কি অবস্থা হয়েছিল। তার কাজিনরা ভয়ে একদম কুকড়ায় গেছিল, তাদের মুখে কোনো কথা নাই। তো যাই হোক, তার মা তো ভয়ে কান্নাকাটি করতেছে, তার ফুপু দোয়া দরুদ পড়তেছে। তো তার বাবার কাছে গেল খবরটা, তার বাবা বলল যে হ্যাঁ, এই মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসতে পাঠাইতেছে। তারা বুঝছে যে কিছু একটা মানে এরকম উপরি জিনিস হয়েছে, বা উপরি কোনো ব্যাপার হয়েছে। তো তার বাবা পাঠাই দিলেন গাড়ি সহ ইমাম সাহেবকে আনতে। অনেকক্ষণ পর মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসা হলো। তো তিনি এসে দেখলেন, দেখে বললেন যে মেয়ের উপরে কোনো খারাপ জিন বা কিছু মানে করছে, এখানে নজর দিছে। তো তিনি ঘরে ঢুকেই নাকি ইমাম সাহেব বলছেন যে এই ঘরের মধ্যেই খারাপ জিনিস আছে, আপনারা সবাই এখান থেকে সরেন। তিনি নাকি সরাই দিছে। তো এলাইনার বাবাকে রাখছে, মাকে রাখছে, এই দুজনকে রেখে তিনি ঘরের মধ্যে দোয়া পড়া শুরু করলেন, মানে খুব
গম গম কণ্ঠে দোয়া পড়তেছিলেন তিনি। তো এলেনার কাছে নাকি এই যে এই স্মৃতিটা, যে তার কাছে কিছু কিছু ভাষা ভাবে মনে আছে যে সে খাটের মধ্যে শুয়ে আছে, তার মা তাকে ধরে রাখছে চেপে, তার বাবা বসা কাছে, আর হুজুর ওই ইসের সামনে দাঁড়ায়, মানে তাদের যে স্টেজটা বানিয়েছিল ওখানে দাঁড়ায়, জোরে জোরে জানলার দিকে তাকায় তিনি দোয়া পড়তেছেন। এবং ঘরের মধ্যে মানে আলো কমায় দেয়া, মানে একটা টিউব লাইট জ্বলতেছিল ওখান থেকে। তো তিনি গম গম করে দোয়া পড়লেন, অনেকক্ষণ দোয়া পড়ে তারপর তিনি জানালা বন্ধ করলেন। জানালাগুলোর মধ্যে উনি মানে কিছু একটা করছেন আর কি, সামথিং উনি করছেন, জানালাগুলো বন্ধ করছেন, ঘরটাকে বন্ধ করছেন, তারপর এলেনাকে ঝাড়লেন এবং ঝেড়ে তাকে মানে করলেন। তো তার তখন নাকি হালকা শরীরটা হালকা হওয়া শুরু করছে হুজুর ঝাড়ার পরে। তো হুজুর পানি ছিটাই দিলেন, করলেন এবং বললেন যে এই পড়া পানিটা খাওয়াবেন, মেয়ের তো বিয়ে, এখন কিছু করার নাই, এবং ওকে কেউ একা রাখবেন না, মানে একা রাখেন না। হ্যাঁ, খারাপ জিনিস ছিল আপনাদের এই পুরা এখানে, খারাপ জিনিস আছে, ওই পুরা এই বাগানটার মধ্যে খারাপ জিনিস আছে। এই রুমের মধ্যে আসছিল, এই রুমের মধ্যে আসছিল। তখন তার আম্মাকে বললো যে মেয়ে কি করছে এখানে, কিভাবে বসা রাখছেন? তখন বললো যে এইভাবে বসা রাখছিলাম। তখন ওই যে ওর মাছ বলে, মাছ আনছেন কেন এখানে? এভাবে করে মাছ আনার জিনিস ঠিক সন্ধ্যার সময় পিসাচ আছে এখানে আজে বাজে, এটা আপনারা বুঝেন না, ঝড়ের সময় অনেক কিছু চলাফেরা করে। যাই হোক, তিনি দোয়াদের উপর ফু দিলেন এবং বললেন যে এই যে আপনারা যে এই অনুষ্ঠানটা করতেছিলেন, এইটাও আসলে মানে সত্যি কথা বলতে যে এটারও কোনো প্রয়োজনীয়তা আসলে ছিল না, বিয়ের মধ্যে বিয়ের অংশ এগুলো না। যাই হোক, এখন কি করবেন আপনারা? করেন, ওকে দেখেন, ওর সাথে কেউ থাকেন, একলা রাখেন না ওকে। আর আপনাদের যে স্বভাবতই বিয়ের ব্যাপার, ওকে তো কালকে পাঠাবেন, এই ব্যাপারটাও নিয়ে বেশি কথা যদি আপনারা বলেন তাও একটা সমস্যা হবে, আমি বুঝতে পারছি। যাই হোক, আমি দোয়া দরুদ পড়ে দিছি এবং আপনারা পড়বেন, আমল করবেন, মেয়েকে একলা রেখেন না। হ্যাঁ, এর খারাপ জিনিসের নজর পড়লে নতুন বিয়ের সময় তো এগুলো একটু সমস্যাও হয়। তো যাই হোক, হুজুর দোয়া দরুদ পড়ে দিয়ে ওখান থেকে চলে গেলেন ওই দিন রাতে। তো রাতের বেলা এলেনার সাথে তার মা ছিল, ফুপু ছিল, সে নাকি সারা রাত ভয় পাইছে। সে বলছে যে রাতের বেলা সে যখন ঘুমাতে গেছিল তার কাছে বারবার মনে হচ্ছিল যে তাদের ঘর দিয়ে কে যেন ঢুকে গেল দরজাটা দিয়ে। মানে সে শুয়ে আছে, তার মা ধরে রাখছে, ফুপু ধরে রাখছে, তার বারবার মনে হচ্ছিল যে ঘরের দরজা দিয়ে কেউ ঢুকতেছে, এসে হঠাৎ করে হন হন করে ঢুকতেছে। এটা তার বারবার একটা ভিজুয়ালাইজেশন আসতেছিল যে এই আলো আধারি ঘেরা ঘরে, কারণ সেখানে কিন্তু ডিম লাইট জ্বালানো ছিল, মনে হচ্ছে হন হন করে কেউ ঢুকে যাচ্ছে এরকম লাগতেছিল তার কাছে। আর সে বারবার মনে হচ্ছিল দূরে সে কোনো হাসির আওয়াজ শুনতেছে, অনেক দূরে, ঘর থেকে বাইরে দূরে হাসির আওয়াজ শুনতেছে। তো সে খুব ভয় পাইছে। আর যখন তার ঘুম আসলো, সে ঘুমের মধ্যে ওই মহিলাটাকে দেখলো, ওই যে সেই মানে ঘুমটা টানা, এবং সে স্বপ্নে দেখতেছে যে সে একটা বিছানায় শুয়ে আছে, তার পাশে ওই মহিলা দাঁড়ানো, তাকে দেখে বলতেছে তোরে লয়ে যামু, তোরে লয়ে যামু, চিন্তা করিস না, লয়ে যামু, হলুদ লাগাইছিস না, লয়ে যামু, সুন্দর ঘ্রাণ আসে, সুন্দর বাসনা আসে, তাকে নাকি এটা বলতেছিল। তাহলেই না খুব ভয় পেয়ে ঘুমের মধ্যে থেকে চিৎকার করে উঠছে। তো যাই হোক, তার তো কিন্তু পরের দিনই বিয়ে। তো পরদিন সকাল পর্যন্ত তাকে অনেক টেক কেয়ার করে পরদিন নিয়ে যাওয়া হলো তারে, যে মোটামুটি টেক কেয়ার করা হলো। তার আম্মা গোসল করালো, মানে তারা ফ্যামিলিগতভাবে বিশ্বাস করতো যে সোনার উপর পানি দিয়ে গোসল করলে পবিত্র হয়। তো তারা পারিবারিকভাবে বিশ্বাস করতো এটার কোনো বেজ এরকম পাওয়া যায় না। যাই হোক, তাকে ওইটা দিয়ে গোসল করানো হলো। তারপর তার ফুপু জমজমের পানি খাওয়ালো তাকে। তারপরে তার বিকেলবেলার দিকে যেটা হলো যে তাকে সাজায় গোজায় বিউটি পার্লার থেকে নিয়ে গেল বিয়ের অনুষ্ঠানে। তো সেখানে সে একটা ঘোরের মধ্যে ছিল, আসলে খুব একটা ক্লিয়ারলি সে এত মানে মনেও করতে পারতেছে না, এরকম একটা ধকল গেছে তার আগের দিন, আর তারপরে বিয়ে। তো সেখানে দেখা গেল যে কাজী সাহেব আসলেন, বিয়ে পড়াইলেন এবং এক পর্যায়ে তিনি চলে গেলেন শ্বশুরবাড়িতে। তো ওই রাতটা শ্বশুরবাড়িতে থাকতে হবে নতুন হাজব্যান্ডকে চেনার সময়, এবং এর আগে দু একবার কথা হয়েছে, তাকে ছবি দেখানো হয়েছিল। তো যাই হোক, তাকে খুব ভালো লাগলো এলেনার, মনে হলো যে হ্যাঁ আসলে একটা জেন্টলম্যান। তো সে এলেনা এমন একটা মানুষ, সে আসলে কোনো কথা লুকাইতে পারতো না। তো সে তার হাজব্যান্ডকে বললো যে আমি কিন্তু ভয় পাইছি কালকে রাত্রে। তো তার হাজব্যান্ড হেসে বলল, কি ভয় পাইছো তুমি? তো বলতেছে যে আমি ভয় পাইছি মানে কালকে রাতে আমার এরকম এরকম ঘটছিল হলুদের সময়। তো বলে সে একটু চুপ করেছিল, কারণ সে ভাবতেছিল যে অনেক সময় যেটা হয় যে এগুলো মাইন্ড করে মানুষ। হ্যাঁ, তো দেখলো যে তার হাজব্যান্ড হেসে দিছে, হেসে দিয়ে বললো আরে এগুলা কিচ্ছু না, এগুলা কুসংস্কার। এই যে মানুষ এই হলুদ টলুদের দিন বলে কাঁচা হলুদ দিয়ে দিকে যেতে, আমারও হলুদ দিছে, দেখছো এই যে আমার শার্ট উঠে দেখাচ্ছে যে হাতের এখানে দেখো হলুদ দাগ রয়ে গেছে। আমাকে বলতেছিল ছাদে যেতেন, আমি বন্ধুদের সাথে চেয়েছিলাম একটু স্মোকিং করবো ছাদে, যে আমাকে ছাদে যেতে দিবে না, বলছে যে এরকম কাঁচা হলুদ দিয়ে ছাদে যাওয়া নিষেধ। যাই হোক, আমারে কিছু, আমি কিন্তু গেছি, আমি
নিজে ওখানে বন্ধুদের সাথে সময় কাটায় আসছি, তা আমার কিছু না হলে আমার বউর অ্যাটলিস্ট ভয় পাইছে, এটা আমার কাছে শান্তি লাগতেছে। অ্যান্ড দ্যাট ইজ সো সুইট, আই লাইক ইট। তো এটা শুনে সে এলাইনা হেসে ফেললো এবং তার কাছে বেশ ভালো লাগলো যে তার হাজব্যান্ড এত হিউমারাস একজন মানুষ। সে মানে তার মাথার মধ্যে যেটা ভয় বা একটা চিন্তা ভাবনা, ওই জিনিসটা গতকালকের ব্যাপারটা যে প্রেশার ফেলে রাখছিল ওইটা আস্তে আস্তে চলে গেল। এবং রাতে তারা গল্প গুজব করে সময় কাটায় দিল। তার হাজব্যান্ড তাকে অনেক কথা বললো তার লাইফের, সেও অনেক কিছু শেয়ার করলো এবং তাদের মধ্যে একটা সুন্দর সময় কাটলো। এইসব জিনিস নিয়ে, এই ভূত প্রেত এগুলো নিয়ে ভয়টা তার মধ্যে থেকে কেটে গেল। তো এরপর দিন শ্বশুর বাড়িতে সে ছিল, এটা ওটা দেখছে, ঘুরছে, দেখছে, তার কাছে ওইরকম আর কিছু ফিল হয় নাই। এই স্বপ্নও দেখে নাই এর মধ্যে, কিন্তু সে আর ওই দিনটা সে কিছুই আর স্বপ্ন দেখে নাই বা ওইটা খেয়ালও আসে নাই। তো তারপর দিনই তাদের বৌভাত। তো বৌভাত হলো, বৌভাতের পরে তার হাজব্যান্ডকে নিয়ে তাদের বাড়িতে আসার কথা, সেই নিজেদের বাড়ি, বাংলো বাড়িতে। তো বৌভাতের পর রাতের বেলা তারা ব্যাক করছে, তখন অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 11টা, 11:30। তো যখন আসতেছে গাড়িতে তখনই ওই রাস্তাঘাট একদম নীরব। তো তার হাজব্যান্ড বলতেছে, সে তো ড্রাইভ করতেছে না, বসা পাশে, তাহলে এনাকে বলতেছে যে তোমাদের বাড়িটা আসলে ওইরকম জায়গায়, তুমি যে ভয় পাইছিলা আসলে এই কারণেই। তো এইটা শুনেই অ্যালিনার আবার মনে পড়লো পুরো জিনিসটা এবং সে একটু কুকড়ায় গেল। তো যাই হোক, ওই যে তাকে বলছে স্বপ্নের মধ্যে তোকে নিয়ে যাব, এইটাতে সে বেশ ভয় পাইছে। তো মানে তার মনে পড়ছে জিনিসটা। তো যাই হোক, এক পর্যায়ে তাদের বাসায় আসলো এবং তাদের বাসায় যখন গাড়ি ঢুকতেছে তখন অনেক রাত এবং গাড়িটা, এই বৌভাতের গাড়িও সাদায় আনছিল তারা, তাদের শ্বশুরবাড়ি থেকে সাদায় দিছিল এবং এটা ছিল মানে খুব ডিপ রজনীগন্ধার ঘ্রাণওয়ালা একটা গাড়ি, মৌ করতেছিল। তো যাই হোক, গাড়িটা নিয়ে যখন ঢুকছে তাদের বাগান বাড়িতে, মানে গাড়ি ঢুকে যাচ্ছে ড্রাইভওয়ে দিয়ে, তখনই তার হাজব্যান্ড বলতেছিল যে তোমাদের বাড়িটা আসলেই কেমন জানি স্পুকি। তো যতবার বলতেছে এলাইনার কিন্তু একটু ভয় লাগতেছিল। তো গাড়ি এসে তাদেরকে যখন নামাইলো, তাদের বাসার মানুষজন তাদের রিসিভ করে নিয়ে গেল। তো নিয়ে যে দেখতেছে এলাইনা যে তাদের যে থাকার রুমটা দেওয়া হয়েছে, ওই যে সামনের যে রুমটাতে তাকে স্টেজ করছিল ওইটাকেই সাজায় তাদের থাকার রুম করে দিছে ওই দিন রাতের জন্য। এলাইনার প্রচণ্ড ভয় লাগছে। সে তার আম্মুকে এসে বলছে, আম্মু এই রুমটা কেন সাজাইছো? তার মা বলে, কেন, কি হয়েছে? বলে, তুমি জানো না কি হয়েছে এই রুমের মধ্যে? তো তার আম্মু বলছে, আরে কিচ্ছু হবে না, যা, তোর সাথে আছে না, মানে তার হাজব্যান্ডের কথা বর আছে না, এগুলো চিন্তা করিস না। এই বলে তার আম্মু সব কিছু বলে, কোনো চিন্তা করিস না, থাক, আমরা দোয়া দরুদ পড়ে দিছি, এগুলো বলে টলে তাদেরকে সেটেল করে দিই রুমে। যাই হোক, অনেক আনুষ্ঠানিকতা হলো ছোটোখাটো, তাদের ওই কাজিনরা এসে দুষ্টুমি করলো। তো তারপর সবাই যখন চলে গেছে তখন প্রায় রাত 1টা, 1:30 মতো। তার এনার হাজব্যান্ড সে ইজি হইতেছে, তার স্যুট টুট আলগা করে রেখে বলতেছে যে বাপরে বাপ, অনেক ঝামেলা গেল। তো বলতেছে যে তুমি কি এই রুমে ভয় পাইছিলা? সে জানলার দিকে তাকায় বলতেছে এলেনার হাজব্যান্ড। এলেনার এই কথাটা শুনে কেমন জানি কেঁপে উঠছে। সে বলতেছে যে হ্যাঁ, আমি এখানেই ভয় পাইছিলাম। বলে যে ভয় পাওয়ারই কথা, কারণ এই যে জানলা, বিশাল বিশাল জানলা তোমাদের। সে আবার কার্টেন সরাই দিল। তাই এলেনা বলছে সরায়ও না, কার্টেন সরায়ও না। বলছে সরায়, বলতেছে যে কেন, অসুবিধা কি, আমি আসি না, কোনো সমস্যা নাই। দেখে সে দূরে দেখতেছে, মানে এখান থেকে সে আবার লাইট অফ করে দিল এলেনার হাজব্যান্ড ভালো মতো দেখার জন্য, কারণ ঘরের মধ্যে আলো থাকলেও আয়নায় রিফ্লেক্ট করে ওইটা দেখা যায় না ভালো। দেখে বলছে বাহ, খুব সুন্দর প্রকৃতি দেখা যাইতেছে, ওই দেখো চাঁদ দূরে। কিন্তু এলেনা কিন্তু খুব ভয় পেতেছিল। বলে আচ্ছা ঠিক আছে। তার হাজব্যান্ড আবার পর্দা টেনে দিয়ে বললো, ঠিক আছে, তুমি তোমার মতো ফ্রেশ হও, তারপরে আমরা বসবো না, আড্ডা দিব না। তো যাই হোক, এলাইনা তার মতো ফ্রেশ হলো, তার হাজব্যান্ডও ফ্রেশ হলো, দুজন অনেকক্ষণ গল্পগুজব করলো। তখন কিন্তু বাতি কমাই দিছে, তাদের বেড সাইড ল্যাম্প চলতেছে। তো এক সময় ঘুমানোর পালা, তো ঘুমাই গেছে তারা দুজন, অনেকক্ষণ ঘুমাই গেছে। তো এলেনার কিন্তু আসলে কিছু খেয়াল নাই, এটা সে শুনছে তার হাজব্যান্ডের কাছ থেকে। তার কিন্তু ওই সময় আর কোনো খেয়াল নাই, সে শুনছে তার হাজব্যান্ডের কাছে তার হাজব্যান্ডের নাকি হঠাৎ ঘুম ভাঙছে, কিছু একটা হয়েছে, মানে সামথিং ওয়েন্ট রং, মানে তার ঘুমের মধ্যে সে হঠাৎ করে এলেনার হাজব্যান্ড উঠছে, উঠে সে মানে কেমন যেন অস্বস্তি ফিল করতেছে। তো তাকায় দেখে সে নিজে বাতাসে ভাসতেছে, মানে নিজে বাতাসে, সে মানে এই জন্যই সে আনইউজুয়াল ফিল করছে। সে বিছানায় নাই, সে বিছানা থেকে লেভিটেট করতেছে। তো সে ভয় পেয়ে গেছে, তাকায় দেখে যে সে মানে প্রায় তার বিছানার থেকে প্রায় 3 থেকে 4 ফিট উপরে লেভিটেট করতেছে। সে যখন নাকি হুশ ফিরে এদিক ওদিক তাকাইছে, একটু অস্বস্তি ফিল করছে, তখন তাকে নাকি ছুঁড়ে ফেলে দিছে। সে যে ধপাস করে পড়ছে এক পাশে, আর তখন নাকি দেখছে এলেনা হাসতে হাসতে উঠে বসছে বিছানায় এবং হাসতেছে যে তার মানে চুল টুল এলোমেলো হয়ে রয়েছে, সে
কেমন করে জানি ভয়ঙ্করভাবে বসে, মানে একটা পা ভাঁজ করে কেমন করে বসে হাসতেছে, 2 হাত দিয়ে একটা হাঁটু ধরে রাখছে, এবং এই হাসিটা এত ভয়ঙ্কর ছিল বলার মতো না। তার হাজবেন্ড মানে লিটারালি গোঙানো শুরু করছে ভয়ে, সে পড়ছে যে সে ভয় চিৎকার করতে মানে তার নিজের ইসে বাঁধতেছে, কিন্তু সে গোঙাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো মানে বেশ ভয়ের। তো সে নাকি লাস্টে ওখান থেকে উঠে দাঁড়ায় দৌড় দিয়ে এসে তাকে ঝাঁকিয়ে দিচ্ছে, এলাইনা কি করতেছো? তো তখন নাকি তাকে ইচ্ছা মতো খামচি দিচ্ছে এলাইনা। তো সে তখন ডাকা শুরু করছে ওখান থেকে যে আম্মা আব্বা প্লিজ আসেন, এখানে কি হইতেছে, এই কেউ আছেন আসেন। তো তার চিৎকারও শুনতেছিল না, জোরে জোরে ডাকতেছিল অনেক সে। তো এক পর্যায়ে খুব জোরে ডাকছে সে, এবং এলাইনা শুনতেছে না, ধস্তাধস্তি করতেছিল। এই সময় তার বাসার মধ্যে তার গেটের মধ্যে নক হয়, তো সে তাড়াতাড়ি এলাইনাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দেখে যে তার শ্বশুর ঢুকছে। বলছে কি হয়েছে বাবা, কি হয়েছে? বলে যে এলাইনা কেমন করতেছে। তো তখন তারা মানে বাতি টাতি বাড়ায় দিল, দিয়ে দেখলো যে তার মেয়ে পাগলামি করতেছে। তো তার বাবা দোয়া পড়ে ফি দিল জোর করে, এবং তার মেয়ের আঙুল চেপে ধরে তার বাবা একটা সূরা পড়লেন। তো এই সূরা পড়ার পরে দেখে ছটফট করতে করতে এলাইনা হয়ে গেল, মানে চুপ হয়ে গেল, একদম নিস্তেজ হয়ে গেছে। এই ব্যাপারটা নাকি এলাইনার কিছুই মনে ছিল না, যে মানে তার মানে সে যে কি করছে। তো তখন এলাইনার হাজব্যান্ড তার বাবাকে বলল যে এই ঘটনা ঘটছে, মানে এরকম একটা অবস্থা, আমি জীবনে এইসব জিনিস দেখি নাই, বিশ্বাসও করতাম না। এলাইনা আমাকে কালকে বলছে যে আপনাদের এই বাসায় নাকি এরকম কিছু ঘটছিল। তো তার বাবা চুপ করে গেছে, বলে যে সরি বাবা, আমাদের বলা উচিত ছিল তোমাকে। বলে যে না না, আপনারা যা করছেন কোনো অসুবিধা নাই, এটা আসলে ওইভাবে বলার মতো কিছু না, এইভাবে কেউ মানে এই জিনিসটা কেউ তুলতেও না। তো ও আমাকে বলছিল, আমি জিনিসটাকে অনেক লাইটলি নিয়েছিলাম, কিন্তু যা ঘটলো এটা খুব সিরিয়াস। তো বাবা আমাদেরকে অন্য একটা রুম দেন, এই রুমে আজকে আমরা থাকবো না। তো যাই হোক, তো এলাইনার বাবা বললো অবশ্যই তাদেরকে নিয়ে অন্য একটা রুমে দিচ্ছে রাতের বেলা থাকার জন্য। তো ওইখানে থাকলো, এবং এলাইনার বাবা ওই জামাইকেও ঝাড়লো, মেয়েকেও ঝাড়লো রাতের বেলা, এবং এলাইনা রাতের বেলা ঘুমাইলো, তার আর কোনো কিছু মনে নেই। পরদিন সকালে উঠে নাকি সে মনে করতে পারে নাই কিছু, পরদিন সকালে মনে করতে পারে নাই। তো তার মা তাকে বলছে যে রাতের বেলা কি হয়েছিল। শোনার পর নাকি এলাইনা খুব কান্নাকাটি করে, মানে সে খুব আহত হয় মানসিকভাবে। হাজব্যান্ডকে দেখে যে হাতের মধ্যে সে ছিলে ফেলছে কামচি দিয়ে, তো সে মানে খুব কান্নাকাটি করে। তো হাজব্যান্ডকে সে বলে যে আমরা আজকে চলে যাব, চলো তোমাদের বাসায় চলে যাই। হাজব্যান্ড বলে না না, এরকম আজকে গেলেই না, আমি আজকে থাকবো তোমাদের বাসায়, আজকে আমার বাজার করার কথা, বাজার করে আমি থাকবো। তো তাকে বাজারে যেতে দিবে না, তারপরে সে জোর করে গেছে বাজারে গিয়ে সেখান থেকে বাজার টাজার করছে, বড় মাছ কিনে আনছে। এনে নাকি এলেনার হাজব্যান্ড পুরো জায়গাটা ঘুরছে, সে মানে ওই যে তাদের যে বাগানটা পুরোটা ঘুরে নাকি সে ওইখানে মানে তার মানে আসলে এই বোকামিগুলো করা উচিত না, সে নাকি এটা করছিল। সে নাকি যে ওই যেই গাছের গোড়ার মধ্যে নাকি সে ওই যে এলিনা তাকে বলছে যে সে কাকে দেখছে, সেইখানে দাঁড়ায় নাকি সে বলছে যে আমার ওয়াইফের সাথে যেই করিস, তার যদি এত সাহস থাকে আমার সামনাসামনি ফেস করিস, এবং লুকায় করিস না, লুকায় আসিস না, আমার ওয়াইফকে যে বিরক্ত করছিস আমার সামনে আসিস। তো এইটা বলে নাকি সে আবার আসছে। এটা নাকি তার একটা গোয়ার তুমি কাজ ছিল, সে নিজেই এখন বুঝে। যাই হোক, সে বলে আসছে, আসার পরে তো বাসায় নর্মালি তাদের মানে ওখানে যা যা মানে কাস্টম তারা পালন করে সেটা হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু। আর তারপরে এরকম রাত যথারীতি রাত আসছে, ঘুমাতে গেছে, এবং তাদেরকে এখন ডিফারেন্ট রুম দিয়েছে, ওই রুমে আর থাকবে না। তো ঘুমাইছে, রাতের বেলা ঘুমাইছে। তো অনেক রাতে এলাইনার হাজব্যান্ড স্বপ্নে দেখতেছে, এইটা খুব আশ্চর্যজনক ব্যাপার, যেটা নাকি আসলে ঘটার কথা না। এলাইনার হাজব্যান্ড মানে সে বলছে যে এটা কেমনে ঘটলো, বাট এলাইনাও বলছে যে এটা কীভাবে ঘটলো আমরা কেউই বলতে পারি না। এলাইনার হাজব্যান্ড স্বপ্নে দেখছে ঠিক এলাইনা যেটা বলছিল, জাস্ট এক্স্যাক্ট বর্ণনার একটা মহিলা, এমনকি ওরকম ধূসর শাড়ি পরা, মাথা ঢাকা, এরকম জাস্ট হাতটা লম্বা এরকম নখের। এলাইনার হাজব্যান্ডকে নাকি এরকম নখ দিয়ে একটা আঁচড় দিয়ে বলছে যে আমি আসলাম আর তোর বউরে নিয়ে গেলাম, তুই কী করবি, বলে নাকি হেঁটে চলে গেল। সে স্বপ্নে দেখতেছে, এবং সে স্বপ্নে দেখতেছে সে ছটফট করতেছে। তো ছটফট করতে করতে সে ঘুম থেকে উঠে গেছে, এবং সে ফিল করতেছে তার হাত খুব জ্বলতেছে, এলেনার হাজব্যান্ড। তো সে লাফ দিয়ে উঠছে, উঠে দেখে যে যেই রুমে তাদের থাকতে দিয়েছিল ওখানে ওই যে বেড সাইড ল্যাম্প জ্বলতেছে। তো সে দেখতেছে হাত জ্বলতেছে, হাত দিচ্ছে, এবং পাশে এলাইনা নাই। সে হাত দিয়ে দেখে তার হাতে এত বড় একটা চেরা, এরকম মানে এইরকম লম্বা ছিলে দিছে কেউ। তো সে তাকায় দেখে তার পাশে এলাইনা নাই। তো সে ফার্স্টে চিন্তা করে কি বাথরুমে গেছে নাকি। তো সে এলাইনা বলে ডাক দিয়ে লাফ দিয়ে বিছনা থেকে নেমে বাথরুমে গেছে, দেখে বাথরুম দরজা খোলা, বাথরুমে মানে কেউ নাই, বাথরুম খালি।
তারপর সে দেখে যে ওই গেটটা খোলা, মানে গেটের ভেতর থেকে ছিটকিনি দিয়েছিল, ছিটকিনি খোলা, মানে এই নবালা গেট। তো গেটটা খুলে দেখে যে পুরা খা খা করতেছে। তাদেরকে ওই 2 তলেরই আর একটা রুমে দিয়েছিল, এটা খা খা করতেছে। ওইখানে বড় লিভিং রুমে কেউ নাই। তো সে চাতার চিৎকার শুরু করে, আব্বা আম্মা বলে চিৎকার দেয়। তো তখন এলেনার বাবা মা বের হয়ে আসে 2বার ডাকার পরই। বাতি রাতে জেলে আসে, আসার পরে সে বলছে রুমে এলেনা নাই, কোথায়, বাথরুমেও নাই। তো তারা যায় পাশের ওই যে রুম, ওখানেও নাই। নিচে নেমে যায়, নিয়ে দেখে তাদের যে মেন যে ফ্রন্ট, নিচে যে লিভিং রুম, ওইটা ডুপ্লেক্স বাসা, তো নিচে যে লিভিং রুমের বড় দরজাটা ওটা খোলা, হাট করে খোলা। তাড়াতাড়ি সবাই মিলে দৌড়ায় বের হয়ে যায়। বের হয়ে যে এদিক ওদিক দেখতে থাকে, কিচ্ছু না, অন্ধকার। তো ঘুরঘুটি, রাতের বেলা পোকামাকড় ডাকতেছে। তো এলেনার বাবা তো কান্না শুরু করছে, মাও কান্না শুরু করছে। তো তার হাজব্যান্ডেরও মন খারাপ। তো তখন বলছে কি করবে, মানে দিশাহারা। তার হাজব্যান্ড বলতেছে যে এক কাজ করেন, আমার মনে হয় যে ওই যে যেখানে মানে ওই গাছটার মধ্যে এলেনা কিছু দেখছিল, ওইখানে যেতে হবে। তো তার বাবা বলে কেন, বলে আমি আজকে ওখানে গেছিলাম, যে ওইটারে চ্যালেঞ্জ করছি। তো তার বাবা তো প্রচণ্ড রেগে গেছে, তুমি কি করছো, তুমি এগুলা কেন করতে গেছো, উল্টাপাল্টা কাজ, চরম ধমক দেয়। মানে সে তার বাবা, এলেনার বাবা তখন হিতহিত জ্ঞান হারায় ফেলছে আসলে, তার মেয়েকে পাচ্ছে না। তো সে বুঝতেছে এটা একটা সুপার ন্যাচারাল কিছুর সাথে একটা সমস্যা হয়েছে। আর এইখানে এরকম একটা মানে বোকার মতো কাজ, যেহেতু তিনি ধার্মিক মানুষ, তো তিনি মানে সিরিয়াসলি রেগে উঠে, এবং তারপরে তিনি তাড়াতাড়ি নিজেই দৌড় দেন ওদিকে। কোথায় কোথায় সেটা। তো এলেনার হাজবেন্ড তাকে নিয়ে যায়, বলে যে এলেনা আমাকে বলছিল যে এইখানে গাছটায় দেখছে আপনার বাসার কাছে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা 3 জন, এলেনার বাবা মা আর হাজব্যান্ড 3 জন যখন গেছে, যে দেখে ওই আম গাছটার মধ্যে এলেনা পা ঝুলায় বসে আছে। ও কিভাবে ওই গাছে উঠলো, এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। একবার ভাবছিল এলেনার হাজব্যান্ড যে মনে হয় এমন হইতে পারে যে তাদের যে ওই যে রুমটা ছিল সামনের, ওইটার জানলা খুলে কোনোভাবে সে ওখানে লাফায় পড়ছে। বাট এইটা সম্ভব না, এত ফিটনেস এলেনার ছিল না। এলেনা নিজেই বলছে এটা ইম্পসিবল, আমার এই ফিটনেস নাই যে আমি এখান থেকে লাফ দিয়ে যে ওই গাছে পড়বো। হ্যাঁ, তো যাই হোক, ওই গাছের ডালের উপর সে বসে আছে, তার চুল এরকম ঝুলতেছে, এবং সে তাদের 3 জনকে দেখে, রাতের অন্ধকার কিন্তু, এই তাদের বারান্দার এখান থেকে হালকা আলো এখানে আসছে, আর আকাশের আলো, এর মধ্যে উপর থেকে নাকি হাসা শুরু করছিল এলেনা। তো তার বাপ নাকি নিচ থেকে জোরে জোরে দোয়া পড়ে উঠে, মানে একটা সূরা পড়ে, এবং সূরা পড়ার সাথে সাথে এলেনা গাছের উপর থেকে থপ্পাস করে পড়ে। তো ভাগ্য ভালো যে উচ্চতা খুব বেশি ছিল না। এর মধ্যে তার হাজব্যান্ড ধরতে গেছিল, ধরতে যেও সে ব্যথা পাশে নিজেও পড়ে যায়। তো এলেনাকে ওখান থেকে তারা নিয়ে আসে বাসায়, এনে দেখে যে একদম মানে মানে ব্যথা পাইছে বোঝা যাচ্ছে তাকে, কিন্তু সে জ্ঞান নাই। তো ওখানে তারা বাসায় এনে ঝাড়ে, পানি পড়া তাকে ছিটায়, তাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এলেনার বাবা খুব মন খারাপ করে বলতে থাকে, বাবা তুমি এইসব কথা তোমাদের বাসায় বলো না, কারণ খারাপ মনে করবে, তারা অন্যরকম চিন্তা করবে। তো এলেনার হাজব্যান্ড বলে না না এগুলেন আপনি চিন্তা করেন না, আমার বাসা অন্যরকম, আমার বাসার মানুষ এরকম না। তো যাই হোক, রাতের বেলা তার ওই দিনটা কেটে যায়, রাতটা তাদের। পরদিন সকালবেলা এলেনার কিছু মনে নাই, সে সারা শরীরে অনেক ব্যথা। তো এলেনার হাজব্যান্ড তাদের বাসায় বলে যে ও পড়ে গেছিল, পড়ে গিয়ে ব্যথা পাইছে, আমরা 2-1 দিন আসতে পারবো না। তো এই 2-1 দিন যে আমরা এখানে থাকবো, তার বাসায় একটু রাগ করে যে কেন আসবে না, নতুন বিয়ে করে এটা খুব খারাপ দেখায় যে জামাই যে কয়েকদিন থাকতেছে। তো যাই হোক, তারপরও সে বাসায় ম্যানেজ করে ফেলে। তো এই বাসার মধ্যে এলেনার বাবা তখন হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে বলেন যে আপনি আরও আপনার সাথে আরও 2-1 জনকে নিয়ে আসেন, যারা এই সমস্যার থেকে আমাদেরকে মানে একটা মুক্তি দিবে। তো যাই হোক, হুজুর আসেন, আরও 2-1 জন আলেমকে নিয়ে আসেন, এবং এসে বাসায় এসে তিনি রুকাইয়া করেন। এলেনাকে ঝাড়েন ফার্স্টে, যেটা রুকাইয়া করেন। এবং তাদের যে ওই রুমটা, যেই রুমটাতে প্রথম দিন ইনসিডেন্ট হয়েছিল, ওই রুমটাতে নাকি ওনারা আসন দেন এরকমভাবে। সেই আসনের মধ্যে এলেনার হাজব্যান্ডও ছিল, কিন্তু তাদেরকে শরীর বন্ধ করে বসাইছিল এক পাশে। তো হয় তার নাকি ওই রুমে নাকি ওই জিনিসটার আসে, মানে ওই খারাপ জিনিসটা আসে। তার মানে তাকে দেখতে পায় নাই, তারা অন্ধকারে কণ্ঠ শুনছে, অন্ধকারে খুব মানে একটা নাকি টাইপের কণ্ঠ, মনে হচ্ছে জানলার ওই পাশটায় কথা বলতেছে। তো সে বলতেছে যে সে এই জায়গায়, এই যে ওই আম গাছটার ওখানে থাকে, আরও 70 বছর ধরে থাকে এখানে, এই বাড়ি হওয়ার আগের থেকে। এবং সে নাকি এই জায়গায় থাকে, এবং তার একসময় সে বিবাহিতা ছিল, এখন নাই। এবং সে এই বাড়ি হওয়া পছন্দ করে নাই, এবং এই বাড়িতে যে সব কিছু তৈরি করছে তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। বাড়ি করার সময় তার চলাফেরার রাস্তা বন্ধ করা হয়েছে, এবং শেষ পর্যন্ত এই বাড়ির মালিকের মেয়ে সে বিয়ে করতেছে, এটা সে সহ্য করতে পারে নাই, এবং সে কাঁচা হলুদ মেখে বসেছিল সেই ঝড়ের রাতে। এবং সে তার সামনে সে বিয়ের রসম নিয়ে আসা হয়েছে, মাছ, এগুলো
এগুলোতে সে আকৃষ্ট হয়ে সে আসছে এবং সে এই মেয়েকে নিয়ে যাবে ওইখানে, সেই মেয়েটাকে নিয়ে যাবে ওইখানে। তার নাকি খুব ভালো লাগছে মেয়েটাকে এবং সে এই মেয়ের উপর মানে ভর করে থাকতে চায়, ভর করে থাকতে চায় এবং সে সংসার করতে চায়। তো যাই হোক, এইসব শোনার পর তো আলেমরা খুব রাগ করছে এবং তাকে কঠিনভাবে চেষ্টা করলো যে তাকে রুকাইয়া করে ওখান থেকে সরানোর। তো সে তো যেতে চাচ্ছে না, অনেক আর্গুমেন্ট হচ্ছে সেই আলেমদের সাথে তার সাথে, এবং এই আলেমদের সাথে যখন আর্গুমেন্ট হচ্ছে তখন তারা আর ওই কথাগুলো শুনতেছে না, আলেমরা যা বলতেছে এটা শুনতেছে, যে তাকে যা বলতেছে। তো মানে ভয়ঙ্কর একটা পরিবেশ, অন্যরকম একটা পরিবেশ। তো তারপর শেষ পর্যন্ত যখন সে কথা শুনতেছে না তখন তাকে বন্দি করা হলো, একটা বোতলে বন্দি করা হলো। সেটাও একটা অন্যরকম পরিবেশ ছিল, মানে কথাবার্তা, মানে একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তো যাই হোক, বোতলে বন্দি করার পরে আলেম বললেন যে এই বোতলটা আপনাদের পুঁতে দিতে হবে কোথাও, কোনো কবরস্থানে গিয়ে, কবরস্থানে কোনো মাটির নিচে, অনেক নিচে, মানে গর্ত করে পুঁতে দিতে হবে। তো সে বললেন, এলাইনার বাবা বললেন যে আচ্ছা আমি লোক দিব আপনাদের সাথে, কেউ একজন যে এই কাজটা একটু তাদেরকে, তারা বুঝবে না, উল্টাপাল্টা করে ফেলবে, তারা যখন করবে আপনারা একটু কেউ একজন হুজুর সাথে থেকেন দয়া করে, অনেক 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 শুকরিয়া আপনাদের যদি এটা করেন। তো যাই হোক, হুজুরদের মধ্যে একজন বললেন যে ঠিক আছে আমি যাব, আমি ওদের সাথে হেল্প করব, মানে ওরা যা যা করতে হয় আমি বলে দিব, ওরা আপনার লোক দিয়ে আমার সাথে, এবং কোথায় কোন কবরস্থানে করবেন এই। তো যাই হোক, উনি ঠিক করেন যে এখানেই কোথায় কাছে একটা কবরস্থান আছে সেখানে করবে। তবে হুজুর বলে দেন একটা কথা, যে আমরা তো এটা করে দিলাম, ওকে সরাই দিলাম, বোতলে বন্দি করলাম, ও কিন্তু ছাড়া পেলে ক্ষতি করবে, সাবধান। আর মেয়েকে এখান থেকে সরায় দেন, মানে এমনিতেই তো শ্বশুরবাড়ি যাবে, হ্যাঁ সেটা ঠিক আছে, ওখানে যাক, ওখানে থাকুক, এখানে এই বাসায় পাল্লা আইনেন না। কারণ এই যে ইটা ছিল, এ খুব খারাপ ছিল এবং একে দিয়ে অনেক জাদুকরও কাজ করাইতো। তো ওই জাদুকরও অন্য জিন দিয়ে মানে অনেক কিছু জানতে পারে বা অনেক কিছু করতে পারে ওর প্রেজেন্স না পেয়ে, ঠিক আছে। আর ওরও কিন্তু রিলেটিভস আছে, তারাও ইনভলভ হয় এগুলোতে। তো সুতরাং এখানে আর মেয়েকে পাল্লা আইনেন না, এই বাসাটায় আপনারা হঠাৎ করে কেন উঠলেন? তো তখন বললেন এলাইনার বাবা যে আমরা বাড়ি করতেছি এর জন্য এসে, বলে যে না আপনার উচিত ছিল ওইখানেই কাছাকাছি কোথাও থাকা, মানে এখানে যেহেতু থাকতেন না, বাড়িটা খালি ফেলে রাখতেন, বাড়ি খালি ফেলে রাখাও ভালো না। আমরা অনেকেই এরকম বাড়ি কিনে মানে একটু রেখে দেই যে ওইটা আমি এক সময় যাব, যে ঘুরবো, ছুটি কাটাবো, খালি রাখা ঠিক না। আপনি অ্যাটলিস্ট কোনো মানুষ রাখেন, তারা ওখানে থাকুক এবং ধর্মচর্চা করুক, খালি বাড়ি পড়ে থাকা ঠিক না। একটা বাড়িতে সাধারণত ধর্মচর্চা হইতে হয়। যেহেতু আপনি মুসলমান, আপনার বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত হবে, নামাজ কালাম হবে, হ্যাঁ এগুলা হলে তখন বাড়িটা থাকে। তো সেরকম তো না, আপনারা তো বাড়িটাকে ফাঁকা রেখে দিয়েছিলেন, হঠাৎ এসে উঠছেন। তো এলাইনার বাবা বললেন যে হ্যাঁ আসলে একটু ভুল হয়ে গেছে, এটা ঠিক হয় নাই, আমার উচিত ছিল অ্যাটলিস্ট এখানে একটা মানে দোয়া মহফিল করা ওঠার আগে। বললেন যে হ্যাঁ এটা উচিত ছিল আপনাদের। তো যাই হোক, তো তখন ওই আলেম চলে যান এবং ওই বোতলটা সাথে করেই নিয়ে যান। তো পরবর্তীতে নাকি এলাইনার বাবা লোক যে ছিল সাথে, তারা যারা সাথে করে নিয়ে কবরস্থানে অনেক গভীর গর্ত করে সেখানে বোতলটা ওখানে পুঁতে দিছিল। তো ওই যে বলছে বোতল খুললে সমস্যা আছে, আর এছাড়াও কিছু সমস্যা আছে। তো এলাইনার হাজব্যান্ড তার কিছুদিন পরে, এর মাঝে কিন্তু এলাইনা যখন শ্বশুরবাড়ি চলে গেছে, সে আর এগুলা মানে তার হয়নি, কিছু ভৌতিক ব্যাপার স্যাপার হয়নি, বাট সে স্বপ্নে দেখতো মাঝে মাঝে ওই জিনিসটা, খুব প্রাগম্বিতভাবে ভয় দেখাইতো তাদের স্বপ্নে। এইটা কেমনে করতো হুনুস, স্বপ্নে তার সাথে কেমনে কমিউনিকেট করতো ওই জিনিসটা, এইটা সে জানে না বা তাকে কেউ বলেও নাই। তো পরবর্তীতে সে তো তার হাজব্যান্ড উচ্চতর শিক্ষার জন্য চলে যায় অস্ট্রেলিয়াতে, এবং সেও সাথে চলে যায় ওখানে। তো অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরে আর এরকম কিছু দেখে নাই, মানে ওই জিনিস মানে একদমই হয়ে গেছে, স্বপ্ন দেখাটাও বন্ধ হয়ে গেছে। তবে ওইখানে যে বাড়িটাতে ছিল অস্ট্রেলিয়াতে, যে প্রথম সেই বাড়িটাতে কিছু কিছু ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত। মানে মনে হতো যে তার যে বাসার নিচে যে কিচেনটা, তারা ওইটাও ডুপ্লেক্স বাসা, নিচেও মনে হতো যে কেউ একজন আছে কিচেনের মধ্যে, হ্যাঁ স্ক্র্যাচ করে, মানে তার যে কিচেনের ক্যাবিনেটে স্ক্র্যাচ করে, তার চুলা অন অফ করে, এরকম মানে এরকম ব্যাপার স্যাপার ঘটতো। তো ওইখানে সে একজন এরকম স্কলারের সাথে কথা বলে, ইসলামিক, সে বলে যে আসলে হয় কি, কেউ যদি এরকম পজেসড হয় একবার, তখন তার দিকে অন্যান্য যে এন্টিটিস, খারাপ জিনিসটা, তারা বুঝতে পারে যে এইখানে একজন পজেসড আছে, তো তার দিকে কিন্তু নজর পড়ে। তো আপনি মানে প্র্যাকটিস করেন, ইসলামিক প্র্যাকটিসগুলো ঠিকমতো করেন, যেহেতু মুসলমান আপনি। তো তখন থেকে নাকি এলাইনা বেশ প্র্যাকটিসিং হয়ে যায়, প্র্যাকটিস করা শুরু করে। তো এইগুলো করতে করতে আলহামদুলিল্লাহ তার আর এইসব সমস্যা হয় নাই, সে মোটামুটি এখন ফুল প্র্যাকটিসিং একজন মানুষ, আর এই ধরনের কোনো সমস্যা সে এখন আর ফেস করে না।
তো যাই হোক, এই ছিল এলাইনা হাসানের শেয়ার করা ঘটনা। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ভয়ের মনে হয়েছে। বেশ কিছু কিছু জায়গায় আমি বেশ ভয় ফিল করছি, আমার গুজবাম্প হয়ে গেছে, কারণ আমি ওই জায়গাগুলো কল্পনা করতে পারতেছিলাম অ্যান্ড আমি চিন্তা করতেছিলাম, কাজ আমি কিন্তু অনেকগুলা এরকম এক্সোসিজম অ্যান্ড রুকাইয়ার সময় ছিলাম সামনে, আমি দেখছি কি ঘটে। এগুলো যখন আমরা বর্ণনা করি ঘটনায়, আপনাদের কাছে কিন্তু মনে হতে পারে যে ব্যাপারটা কিচ্ছু না, মানে হইতেছে মানে জিন তাড়ায় দিছে বা এরকম ডিমন রিমুভ করে দিছে কোনো প্রিস্ট, বাট ইটস নট দ্যাট ইজি। হ্যাঁ, আসলে যে ওখানে বসে দেখে সে বুঝতে পারে তখন তার মানে জিনিসটা ফিল হয় কেমন। একটা বদ্ধ কামরা যেখানে অন্ধকার থাকে, আলো আধারি, এবং সেইখানে একজন ধর্মগুরু প্র্যাকটিস করতেছেন মানে এই জিনিসটাকে তাড়াচ্ছেন, ধর্মের দিয়ে নিয়ম মেনে তাড়াচ্ছেন, এবং সে কমিউনিকেট করতেছে, তাদের কথাবার্তা হইতেছে রেসিপ্রোকালি। জিনিসটা কিন্তু বেশ ভয়ের, এবং শরীর বন্ধ করে নিতে বলে। এবং আমি কিন্তু বসে দেখছি, আমি মানে ফার্স্ট এই রুকাইয়ার সামনে বসে দেখছি তখন আমি স্কুলে পড়ি, হ্যাঁ সেই সময়, এবং এটা আমার পারমিশন ছিল না, আমি ঢুকছিলাম চালাকি করে। তো এরপরে কিন্তু আমি বহুবার এরকম রোগীর যেখানে গেছি যেখানে এগুলো হয়, যাই হোক সেগুলো অন্য কথা। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভয়ের, এটা কিন্তু এত সহজ না। তো এই ধরনের সিচুয়েশনের মধ্যে যদি আপনি কখনো দেখে থাকেন, তখন কিন্তু আপনি পরে ফিল করতে পারবেন জিনিসটা কেমন। হ্যাঁ, বেশ স্কেরি, এই জন্য আমার কাছে বেশ স্কেরি মনে হয়েছে জিনিসটা। তো যাই হোক, আমি আশা করব, আমি চাইবো, দোয়া করব যাতে আপনাদের কারো এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে না হয়, আমাদের কারোই জানি যেতে না হয়, ইনশাল্লাহ। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়। যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম আপনাদের মাঝে অদ্ভুতুড়িতে আরও একটি ঘটনা নিয়ে। আর যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন প্রবাল চৌধুরী, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে। প্রবাল চৌধুরী আমাদের কাছে এর আগেও ঘটনা পাঠিয়েছেন এবং তার ঘটনা আমি শেয়ার করেছি, আমার কাছে বেশ ভালো মনে হয়েছে ঘটনাগুলো। তো তিনি আরও একটি ঘটনা পাঠিয়েছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনার কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি প্রবালের পাঠানো ঘটনায়। ঘটনাটি প্রবাল কালেক্ট করেছেন তার এক বন্ধু হ্যারি গুজম্যানের কাছ থেকে। আর ঘটনাটি ঘটেছিল হ্যারির ছোট ভাই পল গুজম্যানের সাথে 2012 সালের ঘটনা এটি। তো আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। হ্যারির ভাই পল তখন সাউথ ক্যারোলাইনার একটি ছোট্ট কান্ট্রি সাইড এলাকায় চাকরি করেন। সেখানে একটা রেস্টুরেন্ট ছিল তার এক আঙ্কেলের। তো সেখানে তিনি কাজ করতেন এবং মানে তার ভালোই সময় কাটছিল। তিনি খুব প্রকৃতিপ্রেমী মানুষ, তো তাদের রেস্টুরেন্টটা একটা প্রকৃতি ঘেরা এলাকাতেই ছিল। তো কাজ করতেন, সেখানকার লোকাল নেবারদের সাথে তার গল্পগুজব হতো, ইত্যাদি ইত্যাদি, এরকম সময় কেটে যেত। বিভিন্ন সময় টিভিতে বসে ফুটবল ম্যাচ দেখতেন, এগুলোই করতেন তিনি। তো পলের আর একটা শখ ছিল যে সে মাঝে মাঝে লং ড্রাইভে যেত, মানে তার বন্ধু বান্ধব যদি কাউকে ম্যানেজ করে ফেলতে পারতেন তিনি, যারা এটাতে আগ্রহী, মানে তার কয়েকজন বন্ধু ছিল তারাও লং ড্রাইভ পছন্দ করতো, তো তাদের কাউকে পেলে তিনি তাদের কাউকে নিয়ে রওনা দিতেন। তো তখনও তিনি সিঙ্গল, তার জীবনসঙ্গিনী নাই, তো সুতরাং বন্ধু নিয়ে জাস্ট চলে যেতেন এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত ড্রাইভ করতেন। রাস্তাগুলো খুব সুন্দর, দুই পাশে গাছগাছালি, ফরেস্ট এলাকা, গাছ দেখা যেত অনেক জায়গায় টানেলের মতো করে ফেলছে এরকম, আর খুব সুন্দর রাস্তা সাউথ ক্যারোলাইনার। তো যাই হোক, এগুলোতে তিনি ড্রাইভ করে যেতেন। তো একবার বিকেলবেলা তার এক বন্ধু আসলো তার কাছে, এসে বলল যে কি অবস্থা, কি গল্প করতেছে। তিনি তখন রেস্টুরেন্টে বেশ লেজি টাইম কাটাচ্ছেন, ওয়েটারদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কি করতে হয় এরকম। তো বন্ধুর সাথে গল্প করতেছিলেন তিনি। তো বন্ধু বললেন যে দেখো, আমার মা তো অসুস্থ, আমাকে যেতে হবে। যেই সিটিটার নাম বললেন সেটা ওখান থেকে প্রায় 70 মাইল দূরে। তো বলতেছে যে এখানে যেতে হবে, কিন্তু আমার তো এখন রাইড নাই, কি করব, বাট আই মাস্ট গো, আমার যেতেই হবে। তো পলের কাছে একটু খারাপ লাগলো, সেও তার মানে মার প্রতি খুব মানে অ্যাফেকশনেট, সে তার মাকে খুব পছন্দ করে এবং সে 2 মাস পর তার মার কাছে চলে যায়, যে কয়েকদিন কাটায় আসে। তো এই জন্য ফ্রেন্ডের মা অসুস্থ শুনে তার কাছে খারাপ লাগলো। সে বললো যে ইউ মাস্ট গো। তো বলছে কিভাবে, আমি এখান থেকে কেমনে যাবো এখন? তো পল বললো আচ্ছা দাঁড়াও দেখি, আমি ব্রেক নিতে পারি নাকি, আমি ছুটি নিতে পারি নাকি, আজকে আগে বের হয়ে যাবো তাহলে, কারণ গেলে তো আর আমি আসতে পারবো না। তো পল তার ফ্রেন্ড এটা বলে সে যে গেল তার যে আঙ্কেল, তার আঙ্কেলের রেস্টুরেন্ট, আঙ্কেলের সাথে কথা বলে সে বললো যে হ্যাঁ বেরোতে পারবো। আঙ্কেল বললো ম্যানেজ করে নিব। তো পল তখন বললো যে ওয়েল লেটস গো, আল টেক ইউ, আমি তোমার নিয়ে যাব। তো ফ্রেন্ড তো খুব খুশি। পল গেল পার্কিং লটে, যে তারা কিছুক্ষণ গল্পগুজব করে গাড়ি নিয়ে বের হয়ে গেল।
তো পলের কাছে দুইটা জিনিস ভালো লাগতেছে, একটা হচ্ছে তার ফ্রেন্ডকে তার মায়ের কাছে নিয়ে যেতে পারতেছে, আরেকটা জিনিস হচ্ছে যে একটা ড্রাইভ হইতেছে এরকম সুন্দর পড়ন্ত বিকেলে। আর এই সময়টা এই রাস্তাগুলো খুব সুন্দর লাগে, এই পাতা ঝরে যায়, একেবারে অন্যরকম একটা অবস্থা। যাই হোক, তারা দুজন যাচ্ছে, রাস্তা দিয়ে গল্প করতেছে, বিভিন্ন বিভিন্ন টপিকে গল্প করতেছে, তাদের রেডিওতে গান বাজতেছে। এইভাবে চলতে চলতে এক সময় এই 60-70 মাইল পার হয়ে গেল, পার হয়ে তারা যে চলে গেল সেই হসপিটালে। তো হসপিটালে যে ফ্রেন্ডকে নিয়ে গেল, ফ্রেন্ড উঠে গেছে, সে বসে আছে লবিতে। তো দেখলো যে একটু পরে ফ্রেন্ড খুব দুশ্চিন্তা ভরে নামছে, বলতেছে যে মায়ের সিচুয়েশন ভালো না, মানে আই মাস্ট স্টে হিয়ার, আমি এখানে থেকে যাই আজকে, তো তুই তো পারবি না, সো ইউ লিভ, তুই চলে যা, আমি কালকে কোনোভাবে চলে আসবো, আল ম্যানেজ ইট, আমি চলে আসবো। তো পল বলতেছে না না, তুমি না পারলে ইউ মাস্ট লেট মি নো, আমি এসে তোমার পিক আপ করবো। তো ফ্রেন্ড বলতেছে না না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, তুমি চলে যাও অ্যান্ড আল ম্যানেজ ইট। তো যাই হোক, পল বলল আর শিওর, বলে হ্যাঁ। তো ফ্রেন্ডকে সে শিওর করে সে বললো তোরা খাবার দাবার কিছু কিনে দিয়ে যাই। তো তার ফ্রেন্ড বলতেছে না, তারপরও সে ওখান থেকে যে ক্লোজেস্ট রেস্টুরেন্ট থেকে কিছু খাবার দাবার বন্ধুকে কিনে দিয়ে সে ওখান থেকে রওনা দেয়। যখন রওনা দিচ্ছে তখন রাত হয়ে গেছে, মানে তখন প্রায় রাত 8টার মতো বাজে। তো পল চিন্তা করলো যে একটা হিসাব করলো কতক্ষণ লাগবে তার এই যেতে, হিসাব করে দেখলো প্রায় 2 ঘন্টার মতো, 1.5-2 ঘন্টা এরকম লেগে যাবে। তো যেহেতু ওখানে আঁকা বাঁকা রাস্তা, ফরেস্টের রাস্তা, খুব স্ট্রেইট ট্রেনে আসা যায় না, খুব কার্ভি রোড। তো যাই হোক, সে হিসাব করে রওনা দিল। তো আসতেছে, ব্যাক করতেছে। তো মোটামুটি অনেক দূর চলে আসছে, এই সময় আকাশে মেঘ করলো বেশ, সে মানে দেখলো কড়কড় করে বাজ ডাকতেছে। দূরে তাকায় দেখলো যে আকাশে একেবারে মানে ঘন কালো এবং ওই গ্রে কালারে মেঘে ছেয়ে গেছে পুরো জিনিসটা। এর মাঝ থেকে বজ্রপাত চমকাচ্ছে, মানে বিজলির ফুলকি বের হয়ে আসতেছে। তো দেখে সে একটু ভয়ও পেলো, আবার এনজয় করলো। তো ভয় পাওয়ার কারণ হচ্ছে এরকম সময় এই ঝড় বৃষ্টি দিয়ে যখন ড্রাইভ করে আসে, রাস্তা খুব স্লিপারি হয়ে যায়। রাস্তা স্লিপারি হয়ে যায় কারণ রাস্তার মধ্যে ওখানকার রাস্তাগুলো এরকম যে ওখানে ইঞ্জিন অয়েল ড্রপ করে মাঝে মাঝে, এবং করে যখন বৃষ্টি হয় তখন এগুলো ভেসে ওঠে। তো রাস্তা স্লিপারি হয়ে যায়, ব্রেক করলে স্কিড করে গাড়ি, এইটা একটা জিনিস। আবার অনেক সময় ঝড় আসলে ডালপালা ভেঙে পড়ে রাস্তার মধ্যে। আর থার্ড জিনিস হচ্ছে ফ্লাডেড রোড, রাস্তা ফ্লাডেড হয়ে যায় অনেক সময়। ওখানে অবশ্য সিম্বল থাকে যে রাস্তা ফ্লাডেড, ওইটা ঠিক মতো না দেখলে একবারে পানির মধ্যে চলে যেতে হবে। যাই হোক, এই জন্য একটু ভয় পেলো। বাট কিন্তু এই যে ওয়েদারের যে ফিনোমিনার যে অ্যাডভেঞ্চার, সেটা তার কাছে খুব মানে মজার ব্যাপার মনে হচ্ছে পলের কাছে। যাই হোক, সে আসতেছে, তার মতো সে রেডিওতে গান টিউন করে দিছে আর সে চালায় আসতেছে। তো বিভিন্ন মোড় নিচ্ছে, এর মধ্যে সে দেখলো যে হঠাৎ বাতাস শুরু হলো। এই রাতের বেলা এই বাতাসগুলো একদম অন্যরকম, হেডলাইটের আলো যখন পড়ে সামনে, তখন দেখা যাচ্ছে যে গাছের পাতাগুলো শুধু দেখা যায়, আর সে শুকনা পাতা উড়ে যাচ্ছে এগুলো দেখা যায়, আর বাঁকা হয়ে যে আসতেছে ডালপালাগুলো, এগুলা এছাড়া এখন দেখা যায় না। আর বৃষ্টি তো পড়তেছে, এর মধ্যে উইন্ডশিল্ড ওয়াইপার খুব ফাস্ট মুভ করতেছে, মানে কাঁচ 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 এরকম করে ফাস্ট মুভ করতেছে। যাই হোক, এরকম দেখতে দেখতে মানে পল খুব সাবধানে গাড়ি চালাচ্ছে। এখন বৃষ্টির ফোঁটাগুলো দেখা যাচ্ছে, মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়তেছে হেডলাইটের আলোতে। তো এরকম করতে করতে সে যখন চলে আসছে, প্রায় তার আরও আছে প্রায় 20 মাইলের মতো বাকি, এই সময় সে হঠাৎ করে সামনে দেখলো যে ফ্লাডেড রোড হেড যে সাইনটা, এবং তার হেডলাইট পড়ে সে থামতে থামতে তার গাড়ির প্রায় চাকার অনেকখানি চলে গেল পানির নিচে। মানে তার সে দেখতেছে যে তার যে সামনের যে হুডের প্রায় অর্ধেক পানির নিচে চলে গেছে, চাকা ডুবে গেছে পুরা। সে বুঝলো যে পানি ঢুকবে এখন পাশ থেকে, সাথে সাথে সে রিভার্স দিয়ে গাড়ি ব্যাক করে নিয়ে আসলো। এসে দেখলো পানি ঝরঝর করে ঝরে পড়তেছে, মানে যতটুকু উঠছিল গাড়ির উপরে, বা পানি সে সরসর করে নেমে যাচ্ছে উপর থেকে, মানে বডির থেকে গাড়ির। তো সে তাড়াতাড়ি তার পাশের উইন্ডোটা একটু রোল ডাউন করলো, করে পিছনে তাকায় দেখলো যে কোনো গাড়ি ঘোড়া নাই। দেখলো না, পিছনে শুধু অন্ধকার। তার যে ব্রেকের লাইটটা আছে, টেল লাইটটা যতটুকু লাল হয়ে জ্বলে রিফ্লেক্ট করতেছে রাস্তায়, ততটুকুই, মানে পেছনে কোনো গাড়ি নেই। কিন্তু রাস্তাটা কার্ভ, এরকম কার্ভ হয়ে আছে, আর সে তার গাড়ির মাথাটা একটু ডাউনওয়ার্ডসে। তো সে খুব সাবধানে আস্তে 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 করে ব্যাক করে নিচ্ছে। তো ব্যাক করতে করতেই দেখতেছে যে পাশ দিয়ে আরেকটা রাস্তা গেছে। এখন চিন্তা করতেছে ওখানে তো ফ্লাডেড, সামনের রাস্তাটা সে বুঝে ফেলছে যে এটা ফ্লাডেড পানির তলে, এবং যতটুকু ঢুকছিল সামান্য গিয়ে বুঝলো যে তার বনেট প্রায় ডুবে গেছে, মানে বাকিটা গেলে সে ঢুকে যাবে ভিতরে। এখন পাশের যে রাস্তাটা, এটা একটা অপশন, একটা ডিটোরের মতো, মানে আরেকটা রাস্তা, এইটা দিয়ে যদি যাওয়া যায়। কিন্তু এইটা দেখে মনে হইতেছে পাশের রাস্তাটা হচ্ছে মানে এত ভালো না, সে কখনো ওই রাস্তা ব্যবহার করেনি, সবসময় মেন রোড দিয়ে আসছে এইদিকে যখন যাওয়া আসা করছে। তখন কিছু করার নাই, সে দেখতেছে যে পাশের রাস্তাটা ওইটা মনে হচ্ছে আরও গাছপালার মধ্যে দিয়ে গেছে, বাট হতে পারে একটু উঁচু, কারণ
হাতের লেফটে পড়ছে এবং ওই জায়গাটা একটু উঁচুই মনে হচ্ছে। তো সে রিভার্স করে আস্তে আস্তে ওই রাস্তার পাশে এসে দাঁড়াইলো। এসে এখন চিন্তা করতেছে সে ঢুকবে কিনা। সে ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে ওখানে রাস্তায় ঢোকার। তারপর চিন্তা করলো কি আছে আর, কারণ নাহলে আমি যদি এখানে দাঁড়ায় থাকি পানি কখন নামবে তার ঠিক আছে, বৃষ্টি তো এখনো হচ্ছে, বৃষ্টি এখনো ভালোই হইতেছে। তো সে আস্তে করে ওখান থেকে গাড়ি স্টিয়ারিং ঘুরে ঢুকে গেল বামের রাস্তাটায়। তো ঢুকে সামনে যাচ্ছে, দেখতেছে বৃষ্টির পানি পড়তেছে, দুই পাশের গাছপালার পাতাগুলো এরকম এসে পড়তেছে ঝোপের মতো। এই পাশে এখন হচ্ছে কি বা পাশে বড় বড় গাছ, এই পাশে ঝোপের মতো, এবং ঝোপগুলো বাতাসের বাড়িতে সামনে চলে আসতেছে এবং রাস্তাটা সামনে যাচ্ছে এবং একটু উঁচু নিচু খানাখন্দ আছে। তার গাড়ি মোটামুটি ড্যান্স করতেছে, এখানে কয়েক জায়গায় খানাখন্দে পড়তেছে, বুঝতেছে পানি ছিটকায় উঠতেছে এবং বৃষ্টির ফোঁটাগুলো পটপট পটপট করে পড়তেছে বেশ। তার হেডলাইটটা মোটামুটি ভালো স্ট্রং দেখে সে মোটামুটি ভিজিবিলিটি পাচ্ছে ভালোই। তো ওয়াইপারটা সে বাড়াই দিছে, ওয়াইপার খুব জোরে চলতেছে আর সামনে তাকায় দেখতেছে যে গাছগাছালি অন্ধকার রাস্তাটা। সামনে এই যে রাস্তাটা এটা কিন্তু মানে এত স্মুথ না, ভাঙাচোরা অনেক জায়গায়, যে ওখানে যে পিচ ঢালাই করছিল উঠে উঠে গেছে, অনেকটা পট হোল তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে সে যাচ্ছে ঘর 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 করে এবং সে বুঝতে পারলো যে এইখানে কিন্তু অনেক সময় যে হরিণ চলে আসে সামনে দিয়ে, একটা ভয় আছে, এটা পড়লে হঠাৎ সমস্যা আছে। হরিণ লাফ দিয়ে এসে যে সামনে দিয়ে পড়ে বিশাল ভয়, এখানে একটা মানে হলে একটা প্রবলেম হয়ে যাবে, গাড়ির সাথে বাড়ি খেলে একটা প্রবলেম হয়ে যাবে। খুব সাবধানে আস্তে আস্তে সে আসতেছে। অ্যান্ড সে বুঝতে পারলো যে গাড়িটা তখন কিন্তু এরকম মানে যে ম্যাপ সিস্টেমগুলো এত স্ট্রং ছিল না এখনকার মতো। তো সে বুঝতে পারলো সে আরও লেফটে চেপে যাচ্ছে এদিকে, মানে রাস্তাটা একটু উঁচু দিয়ে গিয়ে নর্থ ওয়েস্ট দিয়ে ঘুরে এরকম যাচ্ছে। তো সে বুঝতে পারলো যে এটা ইভেনচুয়ালি এটা হয়তো কার্ভ হয়ে ওদিকে যে ঠেকবে। তো হোপফুলি যে ওই যে মানে ফ্লাডের জায়গাগুলোকে পার হয়ে যাতে যায়, তো এটা চিন্তা করতেছে। তো যাচ্ছে আস্তে আস্তে এরকম করে, মানে গাড়ি কাঁপতে কাঁপতে যাচ্ছে বৃষ্টির পানির মধ্যে। বৃষ্টি মাঝে মাঝে এত বেশি তুমুল আসতেছে যে তাকে ব্রেক করে ফেলতে হইতেছে, কারণ মনে হইতেছে যে গাড়ির উপরে শত শত গ্যালন পানি ঢালা হইতেছে, দেখাই যাচ্ছে না। ইটস কাইন্ড অফ লাইক ওই যে বড় কোনো স্টর্ম, ট্রপিক্যাল স্টর্ম বা হ্যারিকেন আসলে যেরকম হয়, বেশ পানি, ওয়াইপারের ঠিক মতো কভার করতে পারতেছে না। তো যাই হোক, আবার দেখা যাচ্ছে যে বৃষ্টির তোরটা অনেক সময় কমেও যাচ্ছে। তো সে এক পর্যায়ে এমন একটা জায়গায় আসলো, দুই পাশেই গাছগাছালি, মানে ডান দিকেও বেশ গাছ, বাঁ দিকেও বেশ গাছ, আর সামনে চলে আসছে সে। তো সামনে আসতে আসতে সে বাঁ দিকে হঠাৎ করে তাকায় দেখলো যে একটা ঘরের মতো, এরকম একটা ঘর, একটা মানে অনেকটা উডেন ক্যাবিন যে এরকম থাকে এরকম একটা ঘর। তো ওইটার ভিতরে একটা লাইট জ্বলতেছে। তো ওই মানে ক্যাবিনটাকে দেখতে দেখতে সে হঠাৎ করে মনে হয় তার সামনে দিয়ে কিছু গেছে। তো সে ঘ্যাঁচ করে ব্রেক চাপ দিয়ে ওই যে রাস্তার মধ্যে ছোট ছোট পাথর ছিল, নুড়ি পাথর, গাড়ি কাইন্ড অফ স্কিড করে গেল। অনেক কষ্টে সে গাড়ি সামলাইছে। তো তাকায় সে দেখার চেষ্টা করলো কি গেছে সামনে দিয়ে। তো ফর এ মোমেন্ট সে বুঝতে পারছে যে একটা শ্যাডো টাইপ কিছু দৌড় দিয়ে সামনে দিয়ে গেছে, এবং শ্যাডো টাইপ জিনিসটা তার কাছে শেপটা মনে হয়েছে মানুষের মতো। অনেকটা মানুষ যদি কুজা হয়ে দৌড় দিয়ে যায় আর তার হাত যদি সামনের দিকে করে রাখে, মানে সামনে হাত দিয়ে অনেকটা সুইম করার মতো, সেইভাবে যদি দৌড়া যায় সেরকম, কিন্তু একটা ডার্ক শ্যাডোর মতো। মানে সে আসলে ঠাউর করতে পারছে না মানুষ কিভাবে। আর সে লম্বাটা বুঝতে পারছে, এটা লম্বা ছিল মোটামুটি 7 ফিটের মতো, এত উঁচু। এরকম কোনো প্রাণীও সে রিকল করতে পারে না এখানে আছে। আর ইটস নাথিং লাইক এ ডেয়ার, মানে হরিণের মতো কিছুই না, হরিণের মতো কিছু না। এখানে ভাল্লুক হওয়ারও কোনো কারণ নাই, ভাল্লুক সে বুঝে কি। আর এখানে এরকম কিছু না, বাট এই জিনিসটা ডিফারেন্ট, মানুষের মতোই। তার কাছে মানে মানুষের ছায়া মানে দৌড় দিয়ে সামনে দিয়ে গেছে। তো সে ব্রেক করে দাঁড়ায় থাকলো অনেকক্ষণ। বৃষ্টি পটপট পটপট পড়তেছে, তার সামনের হুডের মধ্যে পড়তেছে, গ্লাসে পড়তেছে, উইন্ডশিল্ড চলতেছে, ওয়াইপার চলতেছে। তো সে আর একটু এগিয়ে গেল সামনে। এবার সামনে যেয়ে দেখতেছে এই জায়গার রাস্তা আরো বেশি ফ্লাডেড, মানে পানি এদিকে জমে থই থই করে বাড়ি মারতেছে এখানে এসে, অনেকটা স্রোতের মতো এসে বাড়ি খাচ্ছে এই জায়গায় অফ রোডের মধ্যে। তো চিন্তা করলো এটা তো বিশাল ভুল হয়ে গেল, মানে এটা কেমন কি, এইখান থেকে তো যাওয়া সম্ভবই না। আর দুই পাশে গাছ, বৃষ্টিটা এখন ছাড়া ছাড়া হইতেছে, হঠাৎ পটপট করে পড়তেছে, আবার একটু কমে যাচ্ছে, মানে হালকা অনবরত একটা ফ্লো নিয়ে আসে এরকম, মানে বেশ অন্যরকম একটা বৃষ্টি। তো সে আস্তে করে গাড়িটা থামায় সে পার্কে দিল, দিয়ে সে চিন্তা করতেছে কি করবে। একবার উডেন ক্যাবিনটার দিক তাকায় দেখলো যে উডেন ক্যাবিনে একটা লাইট জ্বলতেছে। তো সে আস্তে করে সেই গাড়িটাকে অফ করলো, টার্ন অফ করলো, ইঞ্জিন অফ করে দিল। ইঞ্জিন অফ করার পর বেশ কোয়াইট, শুধু গাড়ির মধ্যে বৃষ্টির পানি পড়তেছে, যে শব্দ হচ্ছে পট 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 পট, আর গাছপালার মধ্যে হচ্ছে আশেপাশে একটা শোঁ শোঁ শব্দ সে শুনতে পাচ্ছে।
সে চিন্তা করলো জগৎ তার কোনো কাজ নেই, এখন এইখান থেকে আর সামনে যাওয়া যাবে না, ব্যাক করে যেতে গেলো আরেক বিশাল প্রবলেম, অনেক দূর চলে আসছি, এখন আই মাস্ট ওয়েট এই টিল দ্য রেইন স্টপস অ্যান্ড দ্য ওয়াটার গোজ অ্যাওয়ে। এইটা আমার করতে হবে, এখন একমাত্র উপায় হচ্ছে এই বাসার মধ্যে যে আছে তার সাথে একটু কথা বলতে হবে। কোনো ওয়্যাকও না হইলেই হয়, মানে মানে মাথা খারাপ অনেক মানুষ থাকে, আর এরকম জঙ্গলের মধ্যে থাকে, এই যে উডেন ক্যাবিন বানায়, এগুলো আসলে তাদের মাথায় সমস্যা থাকে, সে জানে, অনেকেই প্রবলেমেটিক। তো চিন্তা করে এরকম না হইলেই হয়। তো সে তার যে ছিল ফ্ল্যাশ লাইট ছিল, ভারী একটা ফ্ল্যাশ লাইট ছিল, বেশ ভারী, এটা সে অনেক সময় চিন্তা করে লাঠির মতো ইউজ করা, বেশ লম্বা এরকম। তো ওইটা নিয়ে বের হলো, গাড়িটা লক করে সে বের হয়ে এসে উডেন কবিনের দরজা নক করলো অনেকবার, হ্যালো হ্যালো বলে দরজা নক করলো, কেউ সাড়া দিচ্ছে না। অনেকক্ষণ পর দেখলো একটা লোক বেরিয়েছে, বৃদ্ধ একজন লোক, মাথায় একটা ক্যাপ পরা, মুখে অনেক কুঞ্চন, মানে একদম কুঞ্চন, কিন্তু চোখে কোনো চশমা নাই, এই বৃদ্ধ বয়সেও অনেকটা কুজা হয়ে আছে, এরকম সামনে কুজা হয়ে আছে, হাতে একটা লাঠি নিয়ে এরকম দাঁড়াইছে, মানে লাঠিতে ভর দিয়ে না, লাঠিটা হাতে করে আনছে, এনে বলতেছে, তাকে বলছে যে হোয়াট ইউ ওয়ান্ট, ডিরেক্টলি বলছে হোয়াট ইউ ওয়ান্ট, এবং কণ্ঠ বেশ মানে স্ট্রং, বলছে হোয়াট ইউ ওয়ান্ট। তো সে বলতেছে যে আমি এখানে হারাই গেছি, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ফ্লাডেড রোড, আমি ওদিক দিয়ে যাইতেছিলাম, ওদিকে ফ্লাডেড ছিল, এদিক দিয়ে আসে ফ্লাড, এখন আমার কাছে নো ওয়ে টু গেট ব্যাক, আমি ফেরত যাইতে পারতেছি না, সো উইল ইউ লেট মি স্টে, আমার কি কয়েক ঘন্টা থাকতে দিবা তোমার এখানে? তো লোকটা বললো যে বাজিন, মানে আসতে বললো তারে। তো একটু তো ভয়ই আছে পলের কাছে, কিন্তু বেশ ভয়ই লাগতেছে, কারণ সে এই ধরনের জায়গায় মানুষদেরকে খুব একটা বিশ্বাস করে না। তো তার যে ফ্ল্যাশ লাইটটা, সেটা লাঠিটারই সামনে, মানে ডান্ডিটা অনেক বড় ছিল, সে মাথার কাছে ধরে লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে লোকটার এখানে গেল। তো লোকটা দরজা খুলে দিছে, দেখলো যে কেবিনের প্রথম যেই দরজাটা খুলছে ওইটা হচ্ছে তার মানে বসার রুম টুম হবে আর কি, ওখানে মানে বসে। তো ঢুকে দেখলো একটা ইজি চেয়ার আছে ওখানে, এবং তার একটা টেবিল আর টুকিটাকি জিনিসপত্র এরকম রাখা, ল্যাম্প জ্বলতেছে ওখানে, ওই ল্যাম্পের আলোই পাইতেছিল গাছের ওখানে, বাইরে থেকে সে দেখছে আর কি ল্যাম্পের আলোটা। তো ওখানে বললো যে ওর একটা চেয়ার দেখাই দিল বসার জন্য। তো পল বসলো। তো লোকটা তারপর তাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় থাকো, হ্যাঁ এই সেই। তো পল বললো যে অমুক জায়গায় থাকে, এই সেই। তো লোকটা এমনি একটু ভুরু কুচকায় চিন্তা করলো কতখানি কি, তারপর বললো যে কেয়ার ফর এ কফি খাবে নাকি? তো পল বললো যে ইয়া দ্যাট উড হেল্প, থ্যাংক ইউ। তো বলছে আচ্ছা। তো লোকটা উঠে গেল, উঠে গিয়ে বললো যে আই এম কামিং, বলে পাশের ঘরে যাবে আর কি, এখান থেকে বের হয়ে। তো লোকটা বের হয়ে গেছে, লোকটা বের হওয়ার পর দেখলো যে লোকটা দরজাটা লাগাই দিল রুমের, ঠাস করে, মানে এই লোকটা রুমের দরজাটা খট করে লাগাই দিল, মানে বাইরে দিয়ে মন হলো আটকায় দিল। তো পলের তো খুবই ভয় লাগছে যে রুমের দরজা আটকায় দিল কেন। তো সে আস্তে করে উঠে গেছে যে মানে হোয়াটস দ্য রিজন, কেন আটকায় দিছে। তো সে যে দরজাটা চাপ দিল বাইরের দিকে খোলার জন্য, দেখে যে না, দরজাটা আসলেই বাইরে দিয়ে আটকায় দিছে। তো সে এই পাশে দরজাটা নক করতেছে এই পাশ থেকে, হেই ওপেন দ্য ডোর, ওয়াই ডিড ইউ ক্লোজ ইট, মানে দরজা খুলো, এটা বন্ধ করছো কেন বলে নক করতেছে। এই সময় সে দেখলো যে যেখানে সে দাঁড়ায় আছে তার পাশে কাঠের আরেকটা দরজা আছে পাশের রুমে যাওয়ার জন্য, সেইটা মনে হলো ভিতর থেকে খাট করে খুলে গেল, মানে কেউ ওইটার মধ্যে একটা হুড়কো ছিল, কেউ খুলে দিছে, মানে ছিটকানিটা খুলে দিছে, ভেতর থেকে লাগানো ছিল, বোঝাই যাইতেছিল না যে এই দরজাটা এখানে দরজা আছে। তো সেটা দরজাটা খুলে দিছে, দরজাটা কাট করে খুলে একটু আলগা হয়ে গেল, ঠিক পলের পাশেই। ওই পাশ থেকে সেটা ভারী হাসির শব্দ শুনলো, বেশ ভারী একটা হাসির শব্দ। পল সাথে সাথে দরজাটাকে চেপে ধরলো হাত দিয়ে, মানে সেটা খুলতে দিল না, মানে এটা যে খুলছে চিটকানিটা খুলতে দিল না, হাতটা চেপে ধরলো, ছুলে দেখলো যে এইখানে একটা হুড়কো আছে, হুড়কোটা খট করে সে লাগাই দিল। এবং সে খেয়াল করলো যে ওই দরজার সাথে পাশে এরকম একটা দেওয়া আর কি, ওই দরজাটাকে মোটামুটি একটা কাঠ দিয়ে আটকায় রাখার মতো আর একটা সিস্টেম আছে, এবং কাঠটা রাখা। দ্রুত সে ওই দরজার কাঠটাও লাগাই দিল, লাগাই দিয়ে সে এই দরজাটারও ভিতর দিয়ে বন্ধ করে দিল, যে দরজা দিয়ে লোকটা বাইরে গেছে। কারণ পল চিন্তা করলো লোকটার মানে নিয়ত ঠিক না, কোনো একটা সমস্যা আছে এখানে। তো সেই দুইটা দরজা কিন্তু সে লাগাই দিচ্ছে, এইটাও ভিতর দিয়ে লাগাই দিয়ে সে তার ফ্ল্যাশ লাইটের এইটাকে বাগায় ধরে সে চেয়ারের কাছে গেল। একটু পরে তার রুমের বাতিটা বন্ধ হয়ে গেল, তার রুমে যে ওই একটা ছোট্ট ল্যাম্প জ্বলতেছিল, ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, তার মানে ইলেকট্রিক কাট আউট করে দিছে কেউ ওইখানে, মানে এগুলো কিন্তু জেনারেটরে চলতেছিল, জেনারেটরটাকে বন্ধ করে দিছে। এবং পল বুঝতে পারলো জেনারেটর একটা শব্দ সে কিন্তু পাচ্ছিল, হালকা শব্দটা বন্ধ হয়ে গেছে। তো সে খুব ভয় পেয়ে গেল, পুরা একটা বদ্ধ উডেন কুটিরের মধ্যে সে একা, এবং সে জানে না, এবং যেই বয়স্ক লোকটা বের হয়ে গেছে সে খুবই মিস্টিরিয়াস অ্যাক্ট করছে।
এরপর পল শুনতে পাইল ওই পাশে রুম থেকে গড়গড় গড়গড় একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে ঘড়ঘড় ঘড়ঘড় কেউ শব্দ করছে। এটা মানুষের তৈরি করা কোনো শব্দ মনে হইতেছে না, ইটস ডিফারেন্ট, মানে কোনো প্রাণী যদি করে এরকম। তারপর আস্তে আস্তে ধপ ধপ করে ওই দরজাটার মধ্যে বাড়ি মারতেছে কেউ, ধপ 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 করে বাড়ি মারতেছে। দরজাটা মনে হচ্ছে তার ওই ছিটকিনটা ভেঙে ফেলবে কেউ, এরকম অবস্থা। তো পল প্রচণ্ড ভয় পেয়ে গেছে। পল চিন্তা করলো যে হোয়াটস গোয়িং অন। সে মানে চিন্তা করতে পারছে না কি করবে। থপ 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 ভয় পাচ্ছে সে, এই বাড়ির শব্দে প্রচণ্ড ভয় পেতেছে। তো পল মানে একেবারে উঠে দাঁড়ায় বেড়ার কাছে যে দাঁড়াইলো, চিন্তা করতেছে যে মানে তার আসলে মাথা কাজ করতেছে, মানে সে কীভাবে এখান থেকে স্কেপ করবে চিন্তা করতে পারতেছে না। এর মধ্যে ওই মেন যেই দরজাটা দিয়ে বয়স্ক লোকটা বেরিয়েছে, সেও নক করতেছে ঠক 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 ঠক। সে বুঝতে পারছে যে ওই লোকটাও বাইরের থেকে নক করতেছে, এবং লোকটারও কেমন জানি একটা শব্দ পাইতেছে সে বাইরের থেকে। লাইক মানে ঘোরের মধ্যে থাকলে গলার ভিতর দিয়ে কেউ যদি শব্দ করে, মানে ডিফারেন্ট টাইপের একটা, মানে এটা কোনো স্বাভাবিক শব্দ না এরকম। আর ঘরের মধ্যে কিন্তু বাতি নাই এরকম। এর মাঝে প্রচন্ড জোরে বাড়ি মারলো ওই দরজাটার মধ্যে, মানে যেটা নাকি ভেতরের দরজা পাশের রুম থেকে, ওইটাতে প্রচন্ড জোরে একটা বাড়ি হলো। বাড়ির চোটে ওই যে ছিটকিনি কাঠ এগুলো সব ভেঙে মনে হলো দরজাটা খুলে গেল। তো পল আসলে প্রচন্ড রকম ভাবেছে, তার আত্মা একবার আকাশে উড়ে গেছে। সে চিন্তা করতে পারছে না কি করবে। সে লাফ দিয়ে যে পড়লো ওই যে বাইরের দিকে যে জানলাটা ছিল জানলাটার কাছে। সে তার হাতের ফ্ল্যাশ লাইট দিয়ে জোরে বাড়ি মারলো গ্লাসের মধ্যে, ওইটা আমাদের গ্লাস লাগানো ছিল, গ্লাসটা ভেঙে গেল। সে টান দিয়ে ওইটার হিঞ্জ ছুটাইতে যে তার হাত কেটে গেল গ্লাসে লেগে। তো তারপরও সে টান দিয়ে ওটা খুলে ফেলছে, জানলাটা খুলে ফেলে সে সুইফটলি একটা জাম্প দিছে ভেতর থেকে, ওই জানলার বাইরে সে বের হয়ে আসছে সুইফটলি জাম্প করে, এবং তার হাতের একটা অংশ বেশ কেটে গেল, বেশ বুঝতে পারছে রক্ত বের হয়ে আসছে। সে মানে মাটির মধ্যে পড়ছে, বাইরে ডিগবাজি দিয়ে মাটির মধ্যে পড়ছে। পড়ে সে দেখলো ভেতরে একটা হুড়মুড় শব্দ। তো তখন সে ফ্ল্যাশ লাইটটা মারছে জানলার দিকে, তার ফ্ল্যাশ লাইটটা তো হাতেই ছিল, ওদের মারছে। মারার পর সে দেখতেছে যে ভিতরে একটা মানুষ, কিন্তু তার মুখটা অনেকটা কুমির টাইপের, মানে একটা কুমিরের মুখ যেরকম হয় কাইন্ড অফ লাইক দ্যাট, এবং তার মুখের মধ্যে জিভ লক লক করতেছে, কুমির মানে সরীসৃপের জিভ যেরকম লক লক করে লক লক করতেছে, অ্যাজ ইফ কোনো কুমির যদি দুই পায়ে দাঁড়ায়, দুই হাত সামনে দিয়ে দৌড় দিয়ে আসে, এবং তার মুখটা যদি এরকম বাঁকা করে ফেলে, মুখের ভেতর থেকে জিভ বের হয়ে আসে, সেরকম দৌড় দিয়ে জানলার উপরে এসে পড়ছে। ফ্ল্যাশ লাইটের আলো পড়াতে মুখটা সরায় নিল, ওইটা চোখ দুইটা সফলও সে দেখতে পারছে জাস্ট লাইক কুমিরের মতো। এই সময় সে শব্দ পেল, দ্রিম করে গুলি হইলো এখানে, মানে মানে জোরে গুলি করছে আকাশের দিকে, কেউ আকাশের দিকে গুলি করছে, মানে ফাঁকা ফায়ার করছে কোনো রাইফেল দিয়ে। তো সে দৌড়ায় তার গাড়ির দিকে গেল, গাড়িতে যে উঠছে, গাড়িতে উঠে সে কোনো মতে, গাড়ি কিন্তু সে আগেই খুলে ফেলছে যেতে যেতেই, গাড়ি খুলে সে গাড়ি মানে স্টার্ট দিছে, ইগনিশন দিছে, গাড়িটাকে ক্যাচ করে ওই জায়গায় ঘুরাইছে। সে ঘুরায় দেখতেছে ওই যে বৃদ্ধ লোকটা, তারও চোখ দুইটা জ্বলতেছে, তারও চোখ দুইটা জাস্ট লাইক দ্যাট, মনে হচ্ছে যে একটা মানে কুমিরের চোখ যেরকম হয় রেপটেলিয়ান আই, সেরকম কুমিরের মতো চোখ। লোকটা তাকায় আছে তার দিকে, এবং সে অবাক হয়ে খেয়াল করছে এই বৃদ্ধ লোকটার মুখের ভেতরের অংশটা কালচে, ওখানে মানে মুখের ভেতরের অংশটা কালচে। তো পল কিন্তু গাড়ি ঘুরায় ফেলছে, সে মানে প্রচন্ড করে স্কিড করে গাড়ি ঘুরাইছে, ঘুরায় উল্টা দিকে রাস্তায় সে পুরো অ্যাক্সেলেটর দাবাই দিছে ওই ভাঙা রাস্তার মধ্যে দিয়ে। এর মধ্যে সে দ্রিম করে আবার গুলি হলো, এবং তার পেছনে মনে হয় তার যে ট্রাঙ্কের এক পাশে গুলিটা লাগছে, তার ওই পিছনে যে টেইল লাইট একটা উড়ে গেছে। যাই হোক, সে ভয়ে গাড়ি টেনে গেল ওর মধ্যে দিয়ে, এবং কিছুক্ষণ পর সে বুঝতে পারলো তার ওখানে স্পিড ছিল মিনিমাম 40 মাইল বা 45 মাইল এরকম হবে স্পিড, 45 মাইল অ্যান আওয়ার। এই 45 মাইলস অ্যান আওয়ারের মধ্যে সে বুঝতে পারছে তার পাশের গাছগুলোর ভিতর দিয়ে কিছু একটা ছুটে চলতেছে, একটা ছায়ার মতো। তো পল ওইটা বোঝার পরও সে মানে সে কোনো মতেই থামে নাই, সে তার গ্যাস প্যাডেল যতটুকু পারছে পুশ করে একেবারে চলতে চলতে শেষ পর্যন্ত এসে সে রাস্তায় উঠছে, সেই যে পাকা রাস্তাটায়। এবং পাকা রাস্তায় উঠে সে উল্টা দিকে গেছে, সে বুঝতে পারছে ওই জায়গায় তো ফ্ল্যাটেড রোড, আমি আটকায় যাবো ফ্ল্যাটেড রোডে। সে উল্টা দিকে চালানো শুরু করছে আর গাড়ি, যেখান থেকে সে আসছিল। এদিকে তার হাত দিয়ে দর দর করে রক্ত বেরোতেছে। সে ওইভাবে ড্রাইভ করে 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 একসময় সে উল্টা চলে গেছে সেই যে হসপিটালে তার বন্ধু ছিল সেইখানে যে সে পার্কিং লটে ওদিক দিয়ে ঢুকছে, সেখানেও বৃষ্টি হয়েছে অনেক। তো বন্ধুকে সে যে পাইলো যে তার বন্ধু ঝিমাচ্ছিল সেই যে ওয়েডিং লাউঞ্জে যে সেখানে ঝিমাচ্ছিল, সেখানে যে পাইলো, তার বন্ধুকে বললো যে এই আমি তো সমস্যায় পড়ছিলাম রাস্তায়। তো বন্ধু তো অবাক, তোর যে এসে কী হয়েছে তোর? বলে যে এরকমের অবস্থা। তো হাসপাতালেই তার ইমার্জেন্সিতে গেল, যে তার হাতের ট্রিটমেন্ট করাইলো,
এবং সে হসপিটালে বলল যে নাকি তার ওই হাত স্টিচ করতে হয়েছিল, কেটে গেছিল অনেকখানি। তো সে বলল যে এরকম এরকম একটা ঘটনা উডসের মধ্যে হয়েছে। তো লোকটা হাঁ করে তাকায় আছে, তাকায় বলতেছে যে উডসের মধ্যে এরকম কেউ থাকে এটাই তো শুনি নাই আমি। উডসের মধ্যে কিছু ক্যাবিন আছে এইখানে বলে ভাই এগুলা ডেঞ্জারাস, এগুলা হচ্ছে স্পুকি, হ্যাঁ এগুলা অ্যাবান্ডান্ট, এগুলোর মধ্যে কেউ থাকে এরা জানি নাই। বাট মানুষ অনেকে বলে যে ওখানে বাজে ক্রিচার আছে, স্পুকি ক্রিচার আছে। এনিওয়েজ মানে এগুলো অ্যাভয়েড করা উচিত, আমাদের ওখান থেকে চলাফেরা করলে ওই সব দিকে যাওয়া উচিত না। এটা শোনার পর পল বললো যে আই এম প্রিটি শিওর দ্যাট আই মেট ওয়ান অফ দেম, আমি এদের একজনের আমার সাথে দেখা হয়েছিল। যাই হোক, তো রাতের বেলা বন্ধুর সাথেই ওখানে স্টেই করে, পরদিন দিনের বেলা সে তার বন্ধুকে নিয়ে ব্যাক করে এবং আসার সময় ওই রাস্তার উপায় দিয়ে দেখায় এবং দেখা যাচ্ছে কাদার মধ্যে যে গাড়ি সে যে নামছে ওই যে পাশের রাস্তাতে দিয়ে ওই কাদার উপর যে তার হুইলের দাগ আছে ওগুলো সে দেখেছে, ওখান থেকে তখনও গাড়ি চলে নাই। যাই হোক, তারা যখন ব্যাক করে আসতেছিল তখন ও গাড়ির ক্ষতি দেখছে যে গাড়ির টেল লাইটের এক পাশে উড়ে গেছিলো, তার ওই গুলি লেগে গাড়ির টেল লাইট এক পাশে উড়ে গেছিলো। তো তখন আর পানি নাই আসার সময় রাস্তা দিয়ে, ওই রাস্তায় আর তারা যায় নাই, ওই যে অফ রোডটা দিয়ে আর যায় নাই, কেন ভয়ই যায় নাই আর ওখানে কি দেখছে। তো এই রাস্তা দিয়ে তারা গেছে। তো এরপর থেকে পল সাবধানে থাকতো, সে এরকম যদি বুঝতো ওয়েদার খারাপ এইসব জঙ্গলের রাস্তা দিয়ে সে গাড়ি ড্রাইভ করতো না, আর অফ রোডে সে ঢুকতো না। তো এই ছিল পল গুজম্যানের কাহিনী, যেটা হ্যারি গুজম্যান শেয়ার করছে, মানে তার ভাই প্রবাল চৌধুরীর কাছে, আর আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে জানাবেন। অনেকেই বিদেশের ঘটনা শুনতে চান, বিদেশের ঘটনা খুব কমই আসে, যখন পাই আপনাদের কাছে শেয়ার করে ফেলি। আমার কাছে কিন্তু বেশ লাগে, আমি বেশ পছন্দ করি, কারণ কিছু কিছু এনভায়রনমেন্ট আমার কাছে খুব অনেক পরিচিত। তো সেগুলো যখন শেয়ার করি আমি কল্পনার রাজ্যে হারিয়ে যাই, সেখানে চলে যাই, আমার কাছে বেশ ভালোই লাগে। আর আমার কাছে গ্রাম বাংলার ঘটনা কিন্তু বেশ লাগে, কারণ এটা আমার দেশের গল্প, দেশের গ্রামের গল্প। ছোটবেলায় গ্রাম দেখেছি, সেই গ্রামের যে এনভায়রনমেন্টগুলো এখনও মাথায় গেঁথে আছে, বেশ অন্যরকম লাগে। আমি খুব ছোট থাকতে নানির বাড়ি গিয়েছিলাম, নানির বাড়ি মানে আমার নানা নানিও শহরে মানুষ, কিন্তু তারা দেশে গিয়েছিলেন, তাদের বাড়ি টেক কেয়ার করতে ওখানে ছিলেন 2-3 মাস। তো তখন আমিও তাদের সাথে 1 মাস ছিলাম সেখানে। তো গিয়ে তখন দেখেছিলাম যে শীতের সময় বেশ ঠান্ডা, অন্যরকম পরিবেশ। গভীর রাতে লঞ্চের যে সাইরেন সেটার শব্দ আসতেছে, লঞ্চের যে বিশাল একটা সাইরেন বাজে রাতের বেলা। এবং আমি দেখতাম যে আমি তো খুব আগ্রহী ছিলাম, কিন্তু এই সব জিনিসের সাথে আমার পরিচিতি খুব কম। তা আমি মাঝে মাঝে গিয়ে বারান্দা দিয়ে দেখতাম যে ওই দূরের প্রান্তের মধ্যে ওই নদী থেকে লঞ্চ যে সার্চ লাইট মারছে, সেই সার্চ লাইট এসে পড়ছে ক্ষেতের মধ্যে, একেবারে অন্যরকম লাগতো। নানির বাড়ির সামনেই উঁচু রাস্তা ছিল, সেই রাস্তার ওই পাশে বড় বাঁশঝাড়, সেখানে দেখতাম সেই বাঁশঝাড়ের মধ্যে জোনাকি পোকা একেবারে কনস্টেলেশনের মতো খেলতো, অন্যরকম। আমি মনে একবার ঘটনা বলেছিলাম একটা, যে আমি খুব গভীর রাতে একবার ছোট থাকতে এরকম নানি বাড়ি যখন গিয়েছিলাম, হেঁটে আসতেছি, এবং আমি কিন্তু আসলেই মানে আসতাম, ভয় পেতাম না ওরকম। আমার ছোট মামার সাথে গিয়েছিলাম গ্রামের বাজারে, তো সেখান থেকে উনি ওনার কিছু পরিচিত বন্ধুদের সাথে গল্প গুজব করতেছে, তো আমার ভালো লাগতেছে না, আমি বলছি আমি বাসা যাবো। তো উনি বলতেছে যে যাবি, একা যেতে পারবি? বলছে হ্যাঁ আমি পারবো। আমি বলে আমি হাঁটা দিয়েছি। ছোটো মামাও খুব বড় ছিল না আমার থেকে, 5 বছরের বড়। তো যাই হোক, আমি রওনা দিছি। তো উনি যদি মানে আমার থেকে আরও বড় হতো তাহলে হয়তো ওনার আইডিয়াস থাকতো যে ছোটো বাচ্চাকে যেতে দেওয়া উচিত না। তা আমি সেই হাঁটতে হাঁটতে আসতেছিলাম গ্রামের রাস্তা দিয়ে, এবং মানে কোয়াইট এ বিট রোড, আসলে কিন্তু বেশ খানিকটা কোয়াইট এ বিট ডিস্টেন্স, মানে ভালোই ডিস্টেন্স ছিল যেটা এখন বুঝতে পারি। তো ওই ডিস্টেন্সটা আমি পার হয়ে আসতেছিলাম, আমার কাছে বেশ লাগতেছিল, মানে শীতের সন্ধ্যা, এবং মানে অন্যরকম ঠান্ডা ঠান্ডা কুয়াশা যাচ্ছে ভেসে ভেসে। আমি তো ছোটোবেলায় শহরে মানুষ, ছোটো থেকে শহরের রাস্তাঘাটের সাথে পরিচিত, তো খুব মজা লাগতেছে, জ্যাকেট পরে ঠান্ডাটা আটকায় যাচ্ছে। একটা ছোট্ট ফ্ল্যাশ লাইট ছিল হাতে, ওটা দিয়ে দেখে দেখে আসতেছি। তো হঠাৎ দেখলাম যে বাঁশঝাড় খুব সুন্দর জোনাকি পোকা খেলা করতেছে। আমি হাঁটতে হাঁটতে এই বাঁশঝাড়ে ঢুকে গেলাম, এই জোনাকি পোকা দেখতে দেখতে অনেক দূর গেছি। গিয়ে আমার কাছে কেন জানি মনে হলো ওখানে কিছু একটা আছে, সম্ভবত শেয়াল ছিল কতগুলা। আমি তাড়াতাড়ি ব্যাক করে আস্তে আস্তে চলে আসছি, এবং খুবই ভাগ্য ভালো, মানে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ, যে আমাকে কোনো শিয়াল ধরে নাই। আমি হাঁটতে হাঁটতে বের হয়ে আসছি, হেঁটে ওই রাস্তা দিয়ে এসে বাসায় চলে আসি। তা আমার নানি তো দেখে খুব অবাক হয়েছিল আমাকে, এবং খুব বকাবকি করছে কেন আমি একা আসছি, এবং আমার মামাকেও পরে এটার জন্য ঝাড়া হয়েছিল যে আমাকে কেন ছাড়ছে।
তো যাই হোক, তখন খুব ছোট, কিন্তু তখন ক্লাস 2-তে পড়ি মেবি, এরকম সময়। তো সেই যে গ্রামের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম লাগতো। আর এরকম হয়েছিল ওই ছোটবেলায়, এরকম গ্রামের আরেকটা প্রান্তে একটা কুঠি ছিল, কুঠি বাড়ি। সেখানে বলতো যে সেখানে নাকি সাহেবদের কুঠি বাড়ি ছিল। তো সেইখানে একটা বড় গাছ ছিল, সেই গাছটা কাটা। আমি ছোটবেলা খেলতে গেছি বিকেলবেলা, ওখানে মাঠের ওখানে স্কুলের মাঠ, তার বাড়িতে ঘুরতেছি হঠাৎ করে আমার মামারা খেলতেছে, আমি হেঁটে ওদিকে চলে আসছি। এসে দেখতেছি এরকম একটা বাড়ি, কেউ নাই, এই সেই দেখি একটা গাছের এরকম কাণ্ড, মানে গাছটা নাই, গাছটার কাণ্ডটা। তো আমি হেঁটে নেমে গেছি, সুন্দর যে ওই বাড়িটা দেখতেছি, পুরনো বাড়ি, খুব দেখে টেকে এসে ওই গাছের কাণ্ডটার উপর বসে পায়ের উপর পা তুলে বসে আছি, খুব সুন্দর লাগতেছে। একটু পরে দেখি ছেলেপেলেগুলা ওই রাস্তার পারে সব জমা হয়ে আমাকে ডাকতেছে, এই এদিকে আসো, এদিকে আসো, এরকম ডাকতেছে। কেউ সাহস মানে আসতেছে না এদিকে, শুধু ডাকতেছে আমাকে। তা আমি সবাই হাত দেখাইতেছি, এইরকম। বিকাল তখন পড়ে যাচ্ছে। এক পর্যায়ে দেখলাম আমার মামা সে নেমে আসলো, এসে আমাকে হাত ধরে টান দিয়ে উঠাই নিয়ে গেল, বলে চল এখান থেকে। উঠাই নিয়ে কি ব্যাপার, কি করলাম? তো টেনে উঠাই নিয়ে উপরে নিয়ে গেল, নিয়ে বলছে তুই কোথায় বসেছিলি? আমি বললাম কোথায়? বলে ওটা গলাকাটা সাহেবের জায়গা। বলে মানে? বলে এইখানে গলাকাটা সাহেব আছে, মানে ওইখানে নাকি তাকে করা হয়েছিল আর কি। তো এরপর থেকে নাকি মানে এরকম পূর্ণিমার রাতে গলাকাটা সাহেব নাকি বের হয় তার মাথার খোঁজে। তো এই ঘটনা গ্রামে প্রচলিত চারিদিকে, হ্যাঁ, হেডলেস হর্সম্যানের ঘটনা। আমি কিন্তু বাসায় যখন নিয়ে আসলো, আমার ওই মামারা তো ছোট, আমার তো 5 বছরের বড়, মামার বন্ধুরা বলতেছে তোর ভাগনারে সাবধানে রাখিস, রাত্রেবেলা গলাকাটা সাহেব কিন্তু তারা এসে ধরবে, তার ওই গাছের কাছে সে গেছে। হ্যাঁ, তো আমি রাতের বেলা আমাকে সাবধান করা হয়েছে, মামা অনেকভাবে সাবধান করছে যে খবরদার বাইরে যাবি না, ডাকলে তোর নানা নানিকে ডাকবি, উঠানে খবরদার যাবি না, ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু সবাই ঘুমায় যাওয়ার পরে ওই ঘরের জানলা খুলে তাকাইছিলাম, চাঁদ উঠছে আকাশে, দেখতেছিলাম দূরের রাস্তা। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন গলাকাটা সাহেব আসে, তাকে দেখবো আর কি। সেই হেডলেস হর্সম্যানকে দেখার আমার খুব ইচ্ছা ছিল, তো এই জন্য আমি তাকাইছিলাম দূর পর্যন্ত। ও ছোট মানুষ, অনেকক্ষণ তাকায় থাকতে থাকতে চোখ ক্লান্ত হয়ে যায়, আর মানে আর ভাল লাগে না, তখন জানলাটা আটকায় আবার শুয়ে পড়ছি, ঘুমাই গেছি। তো এই হচ্ছে সেই হেডলেস হর্সম্যান মানে সংক্রান্ত আমার একটা অভিজ্ঞতা। আর এরকম আরেকটা জায়গায় গেছিলাম, ফ্লোরিডা ডিল্যান্ডে, ওইখানেও নাকি হেডলেস হর্সম্যান আছে। তো আমি যখন এগুলো শুনি, হ্যাঁ, হেডলেস হর্সম্যান, এটার মুভিও তো আছে, এটা নিয়ে একটা স্লিপি হলো। তো আমি যখন এটা শুনি দেখি যে ঘটনাগুলোর মধ্যে অনেক সিমিলারিটি আছে। সেই যে পৃথিবীর এক প্রান্তে আপনার সেই দেখেন সেই স্লিপি হলোতে, আবার সেই ফ্লোরিডা ডিল্যান্ডে, আবার আমাদের এই বাংলাদেশের নড়াইলের একটা জায়গায়, কিভাবে সম্ভব? আর এগুলো তো প্রচলিত কাহিনী, ওখানকার লেজেন্ড বা ওখানকার মিথ বলা চলে। হ্যাঁ, তো কিভাবে এটা সম্ভব যে একই জিনিস সব জায়গায় আছে, একই ঘটনা সবাই জানে, একই রকম জিনিস সবাই প্র্যাকটিস করতেছে? এটা আমাকে খুব নাড়া দিছিল। তো যাই হোক, এটা থেকে ব্যাখ্যা যা পাইছিলাম পরবর্তী অনেক লেখকের কাছ থেকে, যে পৃথিবী একটা প্লেট ছিল একটা সময়, তো সেখান থেকে বিভিন্ন জিনিস ছড়ায় গেছে, সব জাতির কাছেই গেছে একই রকমের জিনিস। আর আমি মনে করি সব রকমের যারা অতিপ্রাকৃত জিনিস বা যা আছে, তাদের অ্যাক্ট একই রকম, তাদের আচরণ একই রকম, বেশ কিছু আচরণ একই রকম। যাই হোক, এটা নিয়ে আরেকদিন আলোচনা হবে আমাদের। তো যাই হোক, আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সামনের সপ্তাহে থার্সডে নাইট ফিয়ারে, আর তারপরে অদ্ভুত রেতে। তো আজকের মতো চলে যাচ্ছি। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি ইনশাল্লাহ সামনের সপ্তাহে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।